ওকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দর আছো। আমি মীর জাহিদ রহমান। আজকে বাংলার চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু তোমরা ঝটপট যুক্ত হয়ে যাও। আজকে একটু তোমরা আগে ভাই একটু কনফার্ম করো যে আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, কেমন? তাহলে আমরা বাকি কথা বলছি। আর পাশাপাশি একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাও। আর আজকের ক্লাসের টপিকগুলো খুবই ছোট বাট খুবই গুরুত্বপূর্ণ, যেমন ছোট তেমন গুরুত্বপূর্ণ। ওকে, সো এই জন্য আমরা গুরুত্বপূর্ণ 3টা টপিক একসাথে ইনশাল্লাহ ট্রাই করবো শেষ করার জন্য, কেমন? তো তার জন্য সবাইকে একটু ঝটপট যুক্ত হয়ে যেতে হবে। আর শুরুতেই ভাইকে একটু কনফার্ম করে ফেলো যে আমার কথা তোমরা সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, দেখতে পারছো কিনা, কেমন? একটু সবাই চলে আসি। ওকে, অলরেডি অনেকে যুক্ত হয়ে গিয়েছে। সব ক্লিয়ার স্যার? ওকে ওকে ওকে। জেনি জেরিয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার খাগড়াছড়িতে সিচুয়েশন আগের খারাপ স্যার, ক্লাস করতে প্রবলেম হচ্ছে, একটু ট্রাই করো ম্যানেজ করার জন্য, বা আমাদের ক্লাসগুলো কিন্তু রেকর্ডও থেকে যাবে, পরবর্তীতেও ক্লাস করতে পারবা। ওকে, আচ্ছা ফাইন। আচ্ছা, একটু সবাই ঝটপট যুক্ত হয়ে যাই। পলাশ ত্রিপুরা স্যার, ইমরান হাসান শীতল, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কথা বেশি বলবো না, জাস্ট আমরা 3:05 শুরু করব, কেমন? একটু সবাই চলে আসি তার আগে। শাহাদাত হোসেন, তাজিন, ইওলিয়া, ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার। হাবিবুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। ওকে স্যার, রেকর্ড ক্লাস করবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু সবাই দ্রুত চলে আসো। আজকে আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় যুক্ত বর্ণ, তারপর হচ্ছে তোমার সংখ্যাবাচক শব্দ, এই 3টা নিয়ে কথা বলবো। একটু বলে রাখি, ব্যাকরণ ও ব্যাকরণের আলোচ্য বিষয়টা একদম প্রথম ক্লাসে নেওয়ার কথা ছিল, বাট আমাদের উচ্চারণে এত বেশি সময় গিয়েছে যে উচ্চারণ বড় একটা টপিক, যার কারণে ওইটাকে ভাইয়া ব্যাকরণের এই ক্লাসটি প্রথম ক্লাসে না নিয়ে আজকে নিচ্ছি, কেমন? সো আজকে তোমাদেরকে সেটা শেষ করে দিব। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। আর আমার জন্য একটু দোয়া কইরো ভাইয়া, একটু ফিজিক্যালি একটু সিক, যেন আল্লাহ সুস্থ করে দেয়। ওকে, ভাইয়া আমার নাম, ওকে। আচ্ছা, চর্যাপদ বাংলা সাহিত্যের ইতিহাস, এটার ব্যাপারে বলে দিব, ডিসকাস করে দিব, সবকিছু করে দিব, সমস্যা নাই। ভাইয়া আপাতত যেগুলো পড়াচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলোর দিকে ফোকাস করো। আর তোমাদের তো একটা শিডিউল দেওয়াই আছে। চর্যাপদ সাহিত্যের ইতিহাস এগুলো থেকে অত কোয়েশ্চেন আসে না বললেই চলে, তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখলে বুঝবা। ওকে, আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার, ওকে। আচ্ছা, কতজন হলো আমি একটু দেখি। 5 কি, ওকে, 100 ক্রস হয়েছে। সো আমরা একটু পড়ায় চলে আসি, কেমন? আচ্ছা, ওকে, একটু খেয়াল করি এই জায়গাটা। প্রথমে আমাদের যেটা আসছে ব্যাকরণ ও ব্যাকরণের আলোচ্য বিষয়, একটু খেয়াল করো। আচ্ছা, ব্যাকরণ ও ব্যাকরণের আলোচ্য বিষয়, সবার প্রথমে দেখো ব্যাকরণ, আসলে এই ব্যাকরণ আমরা তো আসলে পড়িটা কি যে ব্যাকরণ, আল্লাহ কত কি যেন আছে, কত ভয়, কত ভীতি। আসলে ব্যাকরণটা হচ্ছে কি, একটু খেয়াল করো, ব্যাকরণ হলো ভাষার সংবিধান। তার মানে বাংলা ভাষার সংবিধানটাই হচ্ছে কি, মানে শুধু ব্যাকরণ, যে কোনো ব্যাকরণ, গ্রামার, ইংলিশের সংবিধান। তার মানে ব্যাকরণটা হলো ভাষার সংবিধান। ভাষার সংবিধানটা হচ্ছে ভাষাটা কোন নিয়মে, কিভাবে, বা কোন কোন রুলসগুলো ফলো করলে ব্যাকরণটা মানে ভাষাটা শুদ্ধভাবে প্রয়োগ করা যায়, কোন কোন মিস্টেক্সগুলো আমরা অ্যাভয়েড করব, অ্যান্ড কোন কোন জায়গাগুলো আমরা গুরুত্ব দিব, বা ভাষার একদম সংবিধান। সংবিধানের কাজ কি আশা করি তোমরা সবাই জানো, যে ধরো দেশের সংবিধানের কাজ কি, দেশটা কিভাবে চলবে, তাই না? একটা ওভারঅল একটা কি, একটা ডিরেকশন যেটাকে বলে, সেম। তো এই যে ব্যাকরণ জিনিসটা কি বলতো? ব্যাকরণটা হচ্ছে আসলে এই তো ব্যাকরণটা হচ্ছে সেম জিনিস ভাইয়া, এই ভাষার কি বলতো সংবিধান। ওকে,
ব্যাকরণ অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ, বিশেষভাবে কি বলতো বিশ্লেষণ করা। ফাইন, এই ব্যাকরণ শব্দটি গঠিত হয়েছে এভাবে, যেমন বি আ ক্রি অন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকরণ, ব্যাকরণটা যে গঠিত হয়েছে বি আ ক্রি যোগ অন, ব্যাকরণ। ওকে, তো এইটা কিন্তু মাস্ট, ম্যাক্সিমাম পরীক্ষায় এটা দিয়ে দেয়, কেমন। তারপর দেখো, শব্দটি গঠিত হয়েছে উপসর্গ ও প্রত্যয়ের নিয়মে, এটি একটি সাংস্কৃতিক শব্দ। ব্যাকরণের কাজ হলো, ওকে, এই ওভারঅল সবকিছু আমরা দেখবো। আশা করি তোমরা হচ্ছে যে ব্যাকরণের ব্যাপারে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখতে পারছো। ভাষাকে নিয়ন্ত্রণ করা, ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন করা। তার মানে এই ব্যাকরণের কাজটা হচ্ছে ভাষাকে কি করবে বলতো, নিয়ন্ত্রণ করবে। ভাষাকে কি করবে, নিয়ন্ত্রণ করবে, এবং ভাষার যে অভ্যন্তরীণ যে শৃঙ্খলাগুলো আছে সেটাই কি করবে, সাধন করবে। মানে কোনটা দরকার কোনটা দরকার নেই সেই জিনিসগুলো দেখাবে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক এইটুকু ক্লিয়ার। আচ্ছা, এখন আসো আমরা কিছু জিনিসপত্র একটু দেখি। দেখো, এখানে যদি আমি বলি তোমাদেরকে, আজকের টপিকটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়, কি বলতো? এই তো ব্যাকরণের আলোচ্য বিষয়, ব্যাকরণের আলোচ্য বিষয়, তাই না? ব্যাকরণের আলোচ্য বিষয়। তার মানে ব্যাকরণটা দেখলাম, এখন হচ্ছে আলোচ্য বিষয়গুলো একটু আমরা দেখব। ব্যাকরণের কি বলতো ভাইয়া, আলোচ্য বিষয়। একটু খেয়াল করি এই জায়গাটা, দেখো ছোট্ট করে কিছু কথাবার্তা বলি, একটু খেয়াল করো, কনসেন্ট্রেশন ভাইয়ের দিকে। ব্যাকরণের আলোচ্য বিষয়ের যে ইস্যুটা, দেখো ব্যাকরণ কিন্তু তোমাদের প্রেক্ষিতে তোমাদেরকে বাস দেয়। কি দেয় বলতো, বাস দেয়। একটু কিছু কথাবার্তা বলবো, একটু খেয়াল করো। কি দেয়, তোমাদেরকে বাস দেয়, তাই তো? এখন কথা হচ্ছে ভাইয়া, এই বাসটা কেমন বাস, আপনি কি বললেন, এটা কি বাস দেয়? আমার আপন ছোট ভাই, সে হচ্ছে যে আমি বাংলা পড়াই, বাট সে হচ্ছে কি বাংলা সবচেয়ে বেশি খারাপ করতেছে। হ্যাঁ, ওর নাম্বারটা আমাকে পাঠালো তোমাদের ব্যাচেরই। ও এখন ক্লাস দেখতেছে আমি যতটুকু জানি। সো ও হচ্ছে বাংলায় সবচেয়ে বেশি নাম্বার কম পাচ্ছে। ভাইয়া বাকি সব সাবজেক্ট ঠিক আছে, বাংলায় নাম্বার কম পাচ্ছি। এই যে তাকে যে বাসটা দিল ব্যাকরণ, এখন বলতেছে ভাইয়া আমি ধরো কিছু মানে বাস যে দেয় তারপরেও সে কিন্তু কিছু নাম্বার পায়। ধরো 10-12তে 2-3-4 যাই হোক কিছু পায়। তার মানে দেখো ব্যাকরণ কিন্তু যদি তাকে সম্পূর্ণ বাস দিত তাহলে কিন্তু সে ডাবল জিরো পাইতো, তাই না? মানে একদম ডাবল জিরো। বাট সে বানায় টানায় মুখস্থ করে হাবিজাবি এদিক সেদিক করে সে কিন্তু ব্যাকরণের অনেক কিছু মিলায় দিয়ে আসে, যার কারণে সে কিছু বাস থেকে সে রক্ষা পায়। তার মানে তাকে ব্যাকরণ অধবাস দেয়। কি বাস দেয় বলতো, অধবাস দেয়। ঠিক আছে, এই ব্যাকরণ তাকে দেয় কি, অধবাস, মানে আধা বাস। মানে কিছু বাস হচ্ছে যে পুরোপুরি বাস দিলে সে জিরো পাইতো, অধবাস মানে হচ্ছে কি তাকে ব্যাকরণটা কি দিচ্ছে, আধো বাস দিচ্ছে, মানে অর্ধেক বাস দিচ্ছে। সে তারপরেও কিন্তু কিছু অ্যান্সার করে কিছু নাম্বার নিয়ে আসতে পারে। এইটা হচ্ছে দেখো ব্যাকরণের আলোচ্য বিষয়। এই যে অধবাস, ভাইয়া যে কথাটা বললাম অধবাস, এটাই হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়ের একদম কনসেপ্ট শেষ। তোমরা জাস্ট মাথায় রাখবা ব্যাকরণ আমাদেরকে কি দেয়, অধবাস দেয়। কি দেয় বলো তো, অধবাস দেয়। এই যে অধবাস যে ব্যাকরণ আমাদেরকে দেয়, এটার জন্যই, এই অধবাসের জন্যই আমরা কিন্তু কি করব, সকল সমস্যা সমাধান করব আর কি। দেখো অধবাস মানে হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয় হচ্ছে 4টা। অধবাসটা হচ্ছে মনে রাখার টেকনিক। 4টার মধ্যে প্রথম যেটা ধরো আমি একটু মার্ক করলাম অন্য কালি দিয়ে, প্রথমটা কি, অতে আমরা দিব হচ্ছে তোমার অর্থতত্ত্ব। বুঝতে পারছি? ধয়ব মানে হচ্ছে তোমার ধ্বনিতত্ত্ব। ওকে, অ্যান্ড বাসের বাতে হচ্ছে তোমার বাক্যতত্ত্ব অ্যান্ড শতে হচ্ছে তোমার শব্দতত্ত্ব। বুঝতে পারছি? শব্দতত্ত্ব। তার মানে আমরা কি জিনিসটা বুঝলাম বলো ভাইয়া? আমরা যেটা বুঝলাম যে ব্যাকরণ আমাদেরকে দেয় তোমার অধবাস। আর এই অধবাসের কাহিনীটা একটু খেয়াল করি। অধবাস মানে হচ্ছে অর্ধেক বাস দেয়। এখন অর্ধেক বাস, এই অর্ধেক বাস দিয়ে কিন্তু আমরা ব্যাকরণের আলোচ্য বিষয়ে 4টা পয়েন্ট পেয়ে গেলাম। কি কি?
অতে হচ্ছে অর্থতত্ত্ব। তোমাদের কিচ্ছু মুখস্থ করতে হবে না, এটা অনেক জায়গায় মুখস্থ করায় ভাইয়া, পুরোটা টেকনিক দিয়ে শিখিয়ে দিচ্ছি। অতে হচ্ছে অর্থতত্ত্ব, ধয়ব মানে ধয়ব হচ্ছে ধ্বনিতত্ত্ব, অ্যান্ড বাতে হচ্ছে বাক্যতত্ত্ব, অ্যান্ড তালব্যস্যত্ব হচ্ছে শব্দতত্ত্ব। এই যে ব্যাকরণ যে সংবিধান, এই সংবিধানে ব্যাকরণে অনেকগুলো মানে তোমার টপিক আছে না, এক একটা টপিক এক এক তত্ত্বে আলোচনা করা হয়, বুঝতে পারছি? ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে এক একটা টপিক হচ্ছে এক এক জায়গায় আলোচনা করা হয়, ঠিক আছে? এক একটা টপিক এক একটা তত্ত্বে আলোচনা করা হয়, ওকে? এখন কথা হচ্ছে আমার এই যে অধবাস মানে অর্ধতত্ত্ব, ধয়ব মানে হচ্ছে ধ্বনিতত্ত্ব, বাস হচ্ছে বাক্যতত্ত্ব, হচ্ছে শব্দতত্ত্ব। এই টেকনিকটা কি সবাই বুঝছি? একটু আমাকে জানাও তো, এই টেকনিকটা কি আমরা একটু সবাই বুঝছি কিনা একটু আমাকে জানাও। এই বেসিকটা কি আমরা বুঝতে পারছি ভাইয়া? এই বেসিকটা কি আমরা বুঝতে পারছি? মানে আলোচ্য বিষয় যে চারটা, এই চারটা কি কি? একটা হচ্ছে তোমার অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, বুঝতে পারছি? আচ্ছা, এ পর্যন্ত কি বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার, ওকে। এখন আসো অর্থতত্ত্ব, একটু খেয়াল করি। এখন আসো তোমাদের কোয়েশ্চেনটা হবে কি, একটু খেয়াল করো ভাইয়া। অর্থতত্ত্ব, ব্যাকরণের অর্থতত্ত্ব কোন কোন জায়গায় আলোচ্য হয় মানে আলোচনা হয়, ঠিক আছে? অর্থতত্ত্ব একটু খেয়াল করি। এই যে অর্থতত্ত্ব লিখতে একটু দেখো তো, অর্থতত্ত্ব লিখতে কি আছে? রেফ আছে না? রেফ আছে, তাই তো? অর্থতত্ত্ব এটা লিখতে কিন্তু রেফ আছে। তার মানে আমরা বুঝতে পারি যে অর্থতত্ত্ব হচ্ছে রেফ যেহেতু আছে, আমরা একটা সুন্দর একটা টেকনিক দেখা দিচ্ছি তোমাদেরকে, একটু খেয়াল করো। দেখো অর্থতত্ত্ব কই? এই যে এটা হচ্ছে তোমার অর্থতত্ত্ব। এখন অর্থতত্ত্বে হচ্ছে তোমার এটা হচ্ছে অর্থতত্ত্ব, ওকে? এটা হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব হচ্ছে তোমার অর্থতত্ত্ব হচ্ছে আচ্ছা, অর্থতত্ত্ব হচ্ছে তোমার রেফ আছে, ওকে? অর্থতত্ত্ব হচ্ছে তোমার রেফ আছে, একটু খেয়াল করি। অর্থতত্ত্ব হচ্ছে তোমার রেফ আছে, ঠিক আছে? ওকে, দেখো অর্থতত্ত্ব, এই যে অর্থতত্ত্ব লিখতে কিন্তু আমরা রেফটা ইউজ করি, হ্যাঁ? সুন্দর একটা সূক্ষ্ম টেকনিক, খেয়াল করো। অর্থবিচার, যেমন শব্দের অর্থবিচার, বাক্যের অর্থবিচার, ওকে? এটা একটু অন্য কালার দিয়ে মার্ক করি। বাক্যের অর্থবিচার, অর্থের বিভিন্ন প্রকারভেদ, যেমন মুখ্যার্থ। মুখ্যার্থ লিখতে কি আছে বলো তো? রেফ আছে, তাই না? মুখ্যার্থ। এই পাশে হচ্ছে গৌণার্থ, এটা আসলে গৌণার্থ। এই যে এটা, এই লেখাটা হচ্ছে এখানে লিখে দিলাম, এটা হচ্ছে গৌণার্থ। দেখো গৌণার্থ লিখতে রেফ আছে। বিপরীতার্থক, তার মানে দেখো মুখ্যার্থক, গৌণার্থক, বিপরীতার্থক তিনটা লিখতে কিন্তু রেফ আছে, তাই না? এই যে রেফটা তিনটা লিখতে আছে, সেম ভাবে অর্থ লিখতেও কিন্তু তোমার রেফ আছে। তার মানে ক্যালকুলেশনটা কি বুঝাইলাম বলো তো ভাইয়া? অর্থতত্ত্ব লিখতে রেফ আছে, অর্থতত্ত্বের যতগুলো আলোচ্য বিষয় সেগুলোতেও কিন্তু রেফ আছে। এখন তুমি বলো তো, পরীক্ষার হলে যখন তুমি অপশনে দেখবা রেফ সহকারে একটা জিনিস আছে, মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ, ক্যান্সেল করতে পারবো না? আই থিঙ্ক এটা নিয়ে কোনো সমস্যা হবে না। এখন আসো, পরীক্ষা তোমাকে কোশ্চেন করবে এইভাবে যে ব্যাকরণের আলোচ্য বিষয় মুখ্যার্থ কোন তত্ত্বে আলোচনা করা হয়। আমি কোশ্চেন রাখছি কিন্তু, মুখ্যার্থ কোন তত্ত্বে আলোচনা করা হয়, গৌণার্থ কোন তত্ত্বে আলোচ্য করা হয়, মানে আলোচ্য বিষয় আর কি, কোন তত্ত্বে আলোচনা করা হয়, ওকে? সেম ভাবে বিপরীতার্থ কোন তত্ত্বে আলোচনা করা হয়, উত্তর হবে অর্থতত্ত্বে। বুঝাইতে পারছি? সবাই কি ক্লিয়ার? একটু আমাকে জানাও সবাই ক্লিয়ার কিনা। একটু আমাকে বলো সবাই ক্লিয়ার কিনা। জি স্যার, ক্লিয়ার, ঠিক আছে। তার মানে ব্যাকরণের আলোচ্য বিষয় যদি বলে অর্থতত্ত্ব, তার মানে সেটা হচ্ছে তোমার কি কোথায় চলে আসবে? রেফ আছে, এই জন্য এগুলো চলে যাবে কই? অর্থতত্ত্বে, ওকে? ইজি না? দেখো এবার আসো ভাইয়া ধ্বনিতত্ত্ব। কি বলছি? ধ্বনিতত্ত্ব। দেখো
ধ্বনি মানে কি, ধ্বনি হচ্ছে আমাদের মুখের আওয়াজ, তাই না? এই ধ্বনি রিলেটেড যা যা থাকবে সব তোমার ধ্বনি তত্ত্বে আসবে। খুবই সিম্পল, ধ্বনি রিলেটেড যা যা আছে সবকিছু তোমার কই আসবে? ধ্বনি তত্ত্বে আসবে। একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি। দেখো দেখো ধ্বনি তত্ত্ব এই অংশে আমাদের কি কি আলোচনা হবে? এই অংশে ধ্বনি, দেখো ধ্বনি সম্পর্কে আলোচনা। দেখো ধ্বনি কথাটা আছে, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, বর্ণ। বর্ণ কোনটা বলো তো? ধ্বনির লিখিত রূপটাই তো বর্ণ। সন্ধি কোনটা? ধ্বনির মিলনকে কিন্তু সন্ধি বলে, তার মানে ধ্বনির সাথে রিলেটেড। নত্যবিধান, সত্যবিধান, এই যে সত্যবিধান নত্যবিধান, এগুলা কোনটা? নত্যবিধান এটা কি? এটা বর্ণ। সত্যবিধান একটা বর্ণ, তার মানে এগুলা কি? এক একটা ধ্বনি। এই ধ্বনির যে নিয়মটা, বিধানটা, সেটাকে কিন্তু ধ্বনি তত্ত্ব মানে ধ্বনি বলা হয়। মানে নত্যবিধান সত্যবিধান মানে হচ্ছে কোথায় ন বসবে, কোথায় স বসবে, এই বিধানটাকে বলা হয় নত্যবিধান সত্যবিধান। আর এই বিধানটার জন্যই আমরা কি, এটা কি ন এবং স কিন্তু একটা ধ্বনি বা বর্ণ, তাই না? এই জন্য এটা ধ্বনিতত্ত্বে আলোচ্য বিষয়। তবে দেখো খুবই ইজি। অর্থতত্ত্বে পাইলাম কি? রেফ আছে, মুখ্যার্থক, গৌণার্থ বা হচ্ছে বিপরীতার্থক, সেগুলো কই যাবে? অর্থতত্ত্বে যাবে। তারপর পাইলাম ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে কি পাইলাম? ধ্বনি রিলেটেড যা যা আছে। কি বলছি বলো তো? ধ্বনি রিলেটেড যা যা আছে সেটা আসবে কই? তোমার ধ্বনিতত্ত্বে। বুঝতে পারছি? সেম ভাবে দেখো ধ্বনি, ধ্বনির উচ্চারণ, ধ্বনির বিন্যাস, ধ্বনির পরিবর্তন, বর্ণ। বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ। ওকে, লিখিত রূপ। তার মানে এটা অবশ্যই কিসের সাথে রিলেটেড? ধ্বনির সাথে রিলেটেড। সন্ধি, ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি, তাই না? ধ্বনির মিলনকে বলা হয় সন্ধি। ওকে, তারপর হচ্ছে সত্যবিধান নত্যবিধান। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? ওকে, যদি ক্লিয়ার হও তারপরে এবার আমরা চলে যাই আবারও আমাদের লেখায়। বাক্যতত্ত্ব। এই আচ্ছা দেখো বাক্যতত্ত্বের যে খেলাটা একটু খেয়াল করো ভাইয়া। বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে পদক্রম। কি বলতো? বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে তোমার পদক্রম। এখন আসে অনেকে বললো ভাইয়া পদটা কি? একটু খেয়াল করো। আমি বললাম আমি ভাত খাই। এই যে আমি ভাত খাই, এটা পুরাটা মিলে কিন্তু এটা তোমার কি হয়েছে বলতো? এই পুরাটা মিলে তোমার একটা বাক্য হয়েছে, তাই না? এই বাক্যে আমি একটা পদ, ভাত একটা পদ, খাই একটা পদ, এক একটা কিন্তু এক একটা পদ। ওকে, আমি ভাত খাই এক একটা পদ, তার মানে অনেকগুলা পদ নিয়ে আমি একটা পদ, ভাত একটা পদ, খাই একটা পদ, তার মানে এই যে 1 2 3 এই টোটাল 3টা পদ নিয়ে কি হয়েছে? একটা বাক্য হয়েছে, তাই না? তার মানে বাক্যটা কিভাবে গঠিত হয়? অনেকগুলা পদ নিয়ে এটা গঠিত হয়। এই জন্য বাক্যতত্ত্বের আরেকটা নাম কি? পদক্রম। বুঝতে পারছি? এখন কথা হচ্ছে ভাইয়া বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, এটা আমরা কিভাবে বুঝবো? খুবই সিম্পল। বাক্য রিলেটেড যা যা থাকবে সবই তোমার বাক্যতত্ত্বে আলোচ্য হবে। এখন আসো আমরা ডিরেক্টলি চলে যাই। দেখো বাক্যতত্ত্বে কি কি আছে একটু দেখি। প্রথম হচ্ছে বাক্য, বাক্যের অংশ, বাক্যের প্রকার, বাক্য বিশ্লেষণ। দেখো সবগুলোতে কিন্তু বাক্য কথাটা আছে। বাক্য পরিবর্তন, পদ পরিবর্তন। দেখো পদ আর বাক্য দুইটাই মাত্র বুঝাইলাম। পদক্রম, বাক্য সংকোচন মানে এক কথায় প্রকাশ। বাক্য সংকোচন মানে হচ্ছে এক কথায় প্রকাশ। হ্যাঁ, মানে এক কথায় প্রকাশ হচ্ছে কি? মানে বাক্য সংকোচন, বাক্যটাকে আমরা কি করে ফেলি? ছোট করে ফেলি, এটাই হচ্ছে বাক্য সংকোচন। তারপর হচ্ছে বাক্য সংযোজন, বাক্য বিয়োজন, জ্যোতি ও ছেদ, জ্যোতি ও ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। দেখো জ্যোতি ছেদ চিহ্ন যেটা, এই যে জ্যোতি ও ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন, এটা কিন্তু আমরা একটা বাক্যের মধ্যে ব্যবহার করি। ধরো এই যে একটা বাক্য লিখে কিন্তু আমরা সেখানে কমা দেই, জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন ব্যবহার করি, তার মানে এটা বাক্যের সাথে রিলেটেড। ওকে, প্রভৃতি বিষয় বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আসো নতুন বই অনুযায়ী আবার দিয়ে দিচ্ছে কারক, বাচ্য, উক্তি। এগুলো হচ্ছে তোমার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। যেমন কারক মানে বাক্যের মধ্যে একটা পদের সাথে আরেকটার কি সম্পর্ক, এটা কিন্তু তোমার কারক নির্ণয় করে, তাই না? তার মানে এটা হচ্ছে বাক্যতত্ত্বে। বাচ্য, বাচ্যটা হচ্ছে বাক্যের যে তোমার প্রকাশ করা হয়, বাচ্যের মাধ্যমে বাক্যটা প্রকাশ করা হয়। উক্তি সেম, মানে ধরো
আমরা যে কোনো উক্তি কিভাবে ব্যবহার করি, একটা বাক্য লিখেই তো ব্যবহার করি, তাই না? আমি খেলতে যাব, এই একটা উক্তি, বা যে কোনো উক্তি, যে কারো উক্তি, বিভিন্ন মনীষীদের উক্তি, যাই বলি না কেন, এই উক্তিগুলা কিভাবে ব্যবহার করা হয়? উক্তিগুলা ব্যবহার করা হয় একটা বাক্যের মাধ্যমেই তো, তাই না? তার মানে এগুলা সব হচ্ছে কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্য তত্ত্ব বা পদক্রমের আলোচ্য বিষয়। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো ভাইয়া? একটু আমাকে জানাও এ পর্যন্ত কি ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। পদ আর শব্দ এক না ভাইয়া, পদ আর শব্দ এক না। আচ্ছা, তোমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? একটু আমাকে জানাও তো ঝটপট। আচ্ছা, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? একটু খেয়াল করি এই জায়গাটা, দেখো এ পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা, এ পর্যন্ত কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। এ পর্যন্ত ক্লিয়ার? আরে পদ আর শব্দ, ওকে, একজন পদ আর শব্দ নিয়ে যে সমস্যাটা, দেখো পদ আর শব্দের মধ্যে বেসিক যে পার্থক্য একটু খেয়াল করি এই জায়গাটা। দেখো পদ আর হচ্ছে শব্দ, তাই তো? দেখো আমি বললাম ধরো জাহিদ, আমার নাম হচ্ছে ধরো জাহিদ। এখন দেখো জাহিদ এটা কিন্তু একটা শব্দ, বুঝতে পারছি? জাহিদ এটা একটা শব্দ, কিন্তু এটা একটা পদ না। যখন বলবো জাহিদ পড়তে, ধরো জাহিদ স্কুলে যায়, শর্ট করে লিখি স্কুলে যায়, ওকে, জাহিদ স্কুলে যায়। এখন দেখো এইখানে স্কুলও কিন্তু ভাইয়া তোমার একটা শব্দ, স্কুলেও একটা শব্দ, যায়ও একটা শব্দ, জাহিদও একটা শব্দ। কিন্তু দেখো এই যে জাহিদ স্কুলে যায় পুরোটা কি একটা বাক্য হয়েছে না? এগুলো যখন শুধু সিঙ্গেল বসে, শুধু জাহিদ, জাহিদের আগেও কিছু নাই পরেও কিছু নাই, শুধু জাহিদ, এটা একটা শব্দ। কিন্তু এই শব্দটা যখন বাক্যে বসে সেটা হয়ে যায় পদ। তার মানে জাহিদ স্কুলে যায় একটা বাক্য হয়ে গেছে না? তার মানে বাক্যের মধ্যে প্রত্যেকটা শব্দই হচ্ছে পদ। বুঝতে পারছি? শব্দ আর পদ বুঝছো? যে বাক্যের মধ্যে তোমার প্রত্যেকটা শব্দই কি এক একটা পদ। কিভাবে পদ? কারণ হচ্ছে জাহিদ স্কুলে যায়, এখানে জাহিদ হচ্ছে একটা শব্দ ছিল কখন? যখন এটা একটা সিঙ্গেল ওয়ার্ড ছিল, আগেও কিছু ছিল না পরেও কিছু ছিল না। বাট ফ্যাক্ট ইজ যখন এটা তোমার কই বসলো, একটা বাক্যের মধ্যে বসছে, তখন কিন্তু আর সেটা পদ হয় নাই, সেটা কি হয়ে গেছে? সেটা তোমার একটা তখন কিন্তু সেটা শব্দ থাকছে না, সেটা হয়ে যাচ্ছে একটা পদ। কারণ কি? শব্দগুলোই তোমার বাক্যের মধ্যে বসেছে। ক্লিয়ার? বুঝতে পারছি? আচ্ছা, বুঝতে পারছি, ওকে ভাইয়া। এবার আসো খেয়াল করি, আমরা একটু এটাতে চলে যাই। দেখো শব্দতত্ত্ব, শব্দতত্ত্বের আরেকটা নাম হচ্ছে তোমার রূপতত্ত্ব। কি বলছি বলতো? রূপতত্ত্ব। দেখো রূপতত্ত্ব কেন বললাম? একটা শব্দ কিন্তু একটা রূপ দেয়, তাই না? রূপ মানে একটা কাঠামো, রূপ দেয়, এই জন্য এটা হচ্ছে কি একটা রূপতত্ত্ব। এখন আসো এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে, ধরো এ বি সি ডি, একটা রুমের মধ্যে এ বি সি তিনজনই আছে, আরেকটা রুমে শুধু ডি আছে। কি বললাম বলো তো? একটা রুমের মধ্যে তোমার এ নামের একজন ব্যক্তি আছে, বি নামের একজন ব্যক্তি আছে, সি নামের একজন ব্যক্তি আছে, এবং আরেকটা রুমে ডি নামের একজনই ব্যক্তি আছে। তার মানে এরা তিনজন এক রুমে আর ও একা হচ্ছে এক রুমে। টোটাল চারজন এক জায়গায় ঘুরতে গেলা, তিনজন হচ্ছে এক রুমে আর একজন হচ্ছে এক রুমে। এখন তোমরা চারজনের মধ্যে তোমরা তিনজনকেই চিনো। এখন তিনজনকে যদি চিনো, চার নাম্বার জনকে যদি না চিনো,
তার মানে তুমি কি ধরো 3 জনকে চিনলে 4 নম্বর জনকে চিনতে গিয়ে অনেক বেশি কষ্ট হবে না, কারণ মানুষই 4 জন, 3 জনকে তো চিনছই, আর বাকি যেটা থাকে সেটাই হচ্ছে 4 নাম্বার জন। তার মানে এখানে ভাইয়া বুঝাইতে চাচ্ছি, ধরো অর্থতত্ত্বে হচ্ছে রেফ থাকলে যেগুলা সেগুলো হচ্ছে অর্থতত্ত্বে যাবে, ধ্বনিতত্ত্ব হচ্ছে ধ্বনি রিলেটেড যেগুলা সেগুলো ধ্বনিতত্ত্বে যাবে, বাক্যতত্ত্ব যেগুলা বাক্য রিলেটেড সেগুলা বাক্যতত্ত্বে যাবে, এন্ড এই তিনটার একটাও না যেটা সেগুলা তোমার যাবে কই, শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে। তার মানে তিনটার যদি একটাতেও যদি অ্যানালাইসিস না করা যায়, তিনটার একটাও যদি যেখানে না খাটবে সেখানে কি হবে, তোমার শব্দ বা রূপতত্ত্ব হবে। যেমন দেখো দেখো শব্দ বা রূপতত্ত্ব একটু খেয়াল করি এই জায়গাটা। দেখো শব্দের প্রকার, পদের পরিচয়, এখানে এটা একটু ডিফারেন্ট। এই যে পদের পরিচয়, পদ থাকলে আমরা বাক্যতে যাওয়ার কথা, কিন্তু পদের পরিচয় তোমার শব্দ বা রূপতত্ত্বে আসবে। তারপর দেখো শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, লিঙ্গ, বচন। তাহলে দেখো ধরো আমি যদি বললাম বিভক্তি, বিভক্তিতে কোনো রেফ আছে নাই, বাক্য রিলেটেড তাও না, তারপর হচ্ছে যে তোমার ধ্বনি রিলেটেড তাও না, তাই তিনটার একটা তো যাচ্ছে না, তখন যাবে কোনটাতে, শব্দ বা রূপতত্ত্বে। লিঙ্গ, বচন, ধাতু, শব্দরূপ, সমাস, ক্রিয়া, ক্রিয়ার প্রকরণ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব, শব্দের ভূৎপত্তি ইত্যাদি। তারপর হচ্ছে আলোচনা, কি আলোচনা ইত্যাদি, তোমার ইত্যাদি বিষয় আলোচনার রূপতত্ত্বে থাকে। তার মানে ব্যাপারটা হচ্ছে, ধরো যদি বলে উপসর্গ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, তুমি এটা বলবা শব্দ বা রূপতত্ত্ব, প্রত্যয় শব্দ বা রূপতত্ত্ব, বিভক্তি শব্দ বা রূপতত্ত্ব, লিঙ্গ শব্দ বা রূপতত্ত্বে। ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখানে আর দেখানোর কিছুই নাই। দেখো এই যে ক্রিয়া বা ক্রিয়ার কাল ও পুরুষ ইত্যাদি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়, দেখো এখানে একটা অর্থতত্ত্বে যাবে না, রেফ নাই, বাক্যতত্ত্বে ক্রিয়া কোনো বাক্যের সাথে ওইভাবে বাক্যর সাথে রিলেটেড না, ধ্বনির সাথে রিলেটেড না, এটা দিলে যাবে কই, দেখো রূপতত্ত্বে। ওকে, ক্রিয়া, ক্রিয়ার কাল এগুলো। ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচিত হয়, ব্যাকরণের কোন অংশে কারক ও সমাস আলোচনা হয়। ওকে, এখানে কারকটা নতুন বই অনুযায়ী তোমার হচ্ছে নতুন বই অনুযায়ী কারকটা দিছে বাক্য বা পদক্রমে, বাট আগে এটা ছিল তোমার কারক, আগে ছিল তোমার শব্দতত্ত্বে। ওকে, যদি প্রশ্নে তোমার শব্দতত্ত্ব না থাকে তাহলে বাক্য বা পদক্রম দিতে পারবা। তারপর আসো বাক্যতত্ত্বের অপর নাম কি, খুবই ইজি, বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে তোমার পদক্রম। ওকে, সো এই যে এমসিকিউ গুলা তোমরা বাসায় দেখলে মোটামুটি পারবা। শব্দের প্রকাশ, পদের পরিচয়, বচন, এই যে পদের পরিচয় এটা কিন্তু আসবে কই, তোমার রূপতত্ত্বে। ওকে, শব্দের প্রকাশ, পদের পরিচয়, পদ থাকলে শুধু এই পদের পরিচয়টা তোমার রূপতত্ত্বে আসবে, আর পদের সকল কিছু তোমার যাবে বাক্যতত্ত্বে বা পদক্রমে। বুঝতে পারছি? ওকে, সো এটা গেল। এরপর আসো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অভিধান কোনটি, এখানে অভিধান হচ্ছে বাংলা আঞ্চলিক ভাষার অভিধান। ওকে, বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়, বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়, শব্দতত্ত্ব, বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়, কি কোন তত্ত্বে, এখানে একটু প্রশ্নের মিস্টেক আছে। ওকে, ব্যাকরণ শব্দটি হলো তোমার তৎসম। ওকে, ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয় আলোচিত হয়, বর্ণমালা, তার মানে দেখো বর্ণমালা হচ্ছে ধ্বনিতত্ত্ব, ওই যে ভাষার লিখিত রূপ যেটা, সেটাই হচ্ছে কি তোমার বর্ণতত্ত্ব। ওকে, সো এই এমসিকিউ গুলা, বর্ণমালা মানে হচ্ছে ওই যে ধ্বনির লিখিত রূপ, ধ্বনির লিখিত রূপ হওয়ার কারণেই এটা কোন তত্ত্বে আলোচিত হবে, এটা হবে তোমার ধ্বনিতত্ত্বে। ওকে, আচ্ছা, ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, মোটামুটি এইটা শেষ। ওকে, সো এখানে যে এমসিকিউ গুলো আছে সবগুলো ভাই দেখাই দিলাম, এরপরও হচ্ছে বাকিগুলো আমরা দেখব।
ও আচ্ছা, এই পর্যন্ত কি সবাই ক্লিয়ার? একটু আমাকে বলো তো, এ পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? একটু আমাকে জানাও। এ পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, এ পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, আমাদের হচ্ছে ব্যাকরণ ও ব্যাকরণে আলোচ্য বিষয় মোটামুটি শেষ। আমরা তারপর যাব যুক্তবর্ণ, তারপর হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এটাতে ডাবল ওপেন হয়ে গেছে তো, এটা পড়াবেন এখন? জি জি জি, এটা তো সংখ্যাবাচক না তো। যুক্তবর্ণ স্যার, এটাই যুক্তবর্ণ স্যার। ওকে, এবার আসলে একটু খেয়াল করি আমরা যুক্তবর্ণ, একটু কথা বলবো যুক্তবর্ণ নিয়ে। ওকে স্যার, ওকে। আচ্ছা দেখো, যুক্তবর্ণের যে ব্যাপারটা একটু খেয়াল করি সবাই। যুক্তবর্ণটা একটু সবাই খেয়াল করি। দেখো, বাংলায় এমন কতগুলো যুক্তবর্ণ রয়েছে যেগুলোতে বিভিন্ন বর্ণ সংক্ষিপ্ত ও বিকৃত হয়ে এমন আকার ধারণ করেছে যে সেগুলোতে কোনো কোনো বর্ণ যুক্ত হয়েছে তা সহজে চেনা যায় না। বর্তমানে এর অনেকগুলোই আলাদাভাবে স্পষ্ট করে লেখা হয় যাতে প্রত্যেকটি বর্ণ চিনে নিতে অসুবিধা না হয় আর কি। আমরা কতগুলো আগের মতোই রয়ে গেছে, আবার কতগুলো তোমার আগের মতোই রয়ে গেছে। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন কতগুলো যুক্তবর্ণ ছিল যেগুলো হচ্ছে অনেকগুলো আলাদা আলাদা করে লেখা হয়েছে, বাট আবার অনেকগুলো হচ্ছে আগের মতো যুক্ত আকারেই রয়ে গেছে। তার মানে এই ব্যাপারটা হচ্ছে এখানে যুক্তবর্ণের যে ইস্যুটা, ধরো তোমাকে পরীক্ষায় একটা যুক্ত বর্ণ, দুইটা ব্যঞ্জন যুক্ত আকারে থাকবে, এন্ড তখন তোমাকে পরীক্ষায় বলবে যে নিচের কোনটি হচ্ছে যুক্তবর্ণ আকারে যদি থাকে দুইটা, তাহলে তোমাকে যেটা করতে হবে, যুক্তবর্ণ আকারে যদি দুইটা থাকে তখন তোমাকে সেটাকে বিশ্লেষণ করে ভেঙে দেখাইতে হবে যে যুক্তবর্ণ আকারে যেটা আছে সেটাকে ভেঙে তোমাকে বিশ্লেষণ করে সঠিক যুক্তবর্ণটা তোমাকে দেখাইতে হবে। ওকে, আচ্ছা একটু খেয়াল করি এই জায়গাটা। যেমন দেখো, যুক্ত ব্যঞ্জন, কোন কোন ব্যঞ্জন যুক্ত। ওকে, যুক্ত ব্যঞ্জনে কোন কোন ব্যঞ্জন যুক্ত খুবই ইজিলি আমরা এটা শিখে নিব। কয় রেফ, একটু খেয়াল করি, কয় রেফ। ওকে, দেখো তোমাকে বলতে পারে এই কয়ের সাথে কি যুক্ত আছে, কোন কোন ব্যঞ্জন যুক্ত আছে, আর এখানে আমরা উদাহরণ দিছি। এখন তোমাকে তর্ক লিখে বলতে পারবে এটার যুক্ত ব্যঞ্জন কি কি, মানে এটা যুক্ত ব্যঞ্জনটাকে ভাঙো বা ভেঙে দেখাও, বিশ্লেষণ করে দেখাও কোন কোন ব্যঞ্জন যুক্ত আছে। কয় রেফ, র, তারপর হচ্ছে ক। ওকে, যেমন দেখো তর্ক, অর্ক, তার মানে এখানে অর্ক। তোমরা সবার আগে যুক্তবর্ণ নির্ণয় করার জন্য মানে টেকনিকটা হচ্ছে তোমাদেরকে যেটা করতে হবে, আগে উচ্চারণটা করতে হবে। উচ্চারণ করলে তুমি
এক্স্যাক্টলি তুমি দুইটা বর্ণ কিন্তু মোটামুটি পেয়ে যাবা। যেমন তর্ক, এই তর্কতে প্রথমে আসতেছে র, তারপরে আসতেছে ক, তার মানে এই যে রেফের কাজটা করতেছে কে, র, এন্ড তারপর হচ্ছে ক এর কাজ। ওকে, এখন আসো হসন্তের যে ব্যাপারটা, হসন্তের ব্যাপারটা একটু ছোট্ট করে শিখাই দেই। কোথায় হসন্ত দিবা? হ্যাঁ, হসন্ত কোথায় দিবা? এইটা হচ্ছে ধরো হসন্ত হচ্ছে ধরো একটা যুক্ত বর্ণকে যদি ভাঙলে দুইটা বর্ণ পাওয়া যায় তাহলে প্রথম বর্ণে হসন্ত দিবা। যদি দুইটা থাকলে প্রথম বর্ণে হসন্ত দিবা। আর যুক্ত বর্ণকে যদি ভাঙলে তিনটা বর্ণ আসে বা দুইয়ের অধিক বর্ণ আসে তাহলে শেষ বর্ণ ছাড়া পূর্বের গুলাতে হসন্ত দিবা। যেমন মতে হসন্ত নাই, পূর্বের গুলাতে কি আছে? হসন্ত আছে। ঠিক আছে, তার মানে এখানে তিনটা। তারপর এই সেম দেখো, শেষ বর্ণ ছাড়া পূর্বের দুইটায় হসন্ত আছে। বুঝতে পারছি? সিম্পল টেকনিক, শেষ। এবার আসো দেখো, ভাইয়া বললাম কয় ব, যেমন দেখো এই যে কয়ের সাথে ব, কয়ে ব, নিকন, কন, পক্ক, কাত, কচিত, এগুলো হচ্ছে কি কয় ব। অনেকে বলতেছে ভাইয়া ক্ষীয়, ক্ষীয় ক এবং মূর্ধন্য স দিয়ে হয়েছে, এটা কিভাবে? এটাই হয়েছে, এইভাবেই হয়েছে ভাইয়া। ক্ষীয় সময় হচ্ছে কি ক এবং মূর্ধন্য স দিয়ে হয়, আগে হসন্ত। নিরীক্ষা, পরীক্ষা, ক্ষত্রিয়, অক্ষয়। বুঝতে পারছি? তার মানে যে নিরীক্ষার মধ্যে ক্ষীয়টা আছে এটা কিন্তু একটা যুক্ত ব্যঞ্জন এবং যুক্ত ভাবে বসে আছে। ওকে, যুক্ত ব্যঞ্জন মানে দুইটা ব্যঞ্জন একসাথে যুক্ত আছে। সেই ব্যঞ্জনগুলা কি কি, কোন কোন ব্যঞ্জন যুক্ত? সেটা হচ্ছে ক এবং মূর্ধন্য স। বুঝতে পারছি? সেম ভাবে উ এবং ক্ষীয়, খুবই সিম্পল। ক্ষীয়টা হচ্ছে যদি ক এবং মূর্ধন্য স যদি হয়, এটার সাথে এক্সট্রা তোমার উ যুক্ত হয়েছে, তার মানে উটা আমার কি চলে আসবে? আগে চলে আসবে, তাই না? যেহেতু আমরা জানি ক্ষীয়টা হচ্ছে কি ক এবং মূর্ধন্য স দুইটা দ্বারা হয়েছে, আর উটা তোমার আগে চলে আসছে। বুঝতে পারছি? যেমন আকাঙ্ক্ষা, শুভাকাঙ্ক্ষী, মঙ্গলাকাঙ্ক্ষী। তার মানে এই যে ক্ষীয়টা কি হচ্ছে বলো তো? ক্ষীয়টা হচ্ছে তোমার মানে যুক্ত হয়েছে ক এবং মূর্ধন্য স এর যুক্ত, এর সাথে উ যুক্ত হয়েছে, তার মানে উ যোগ ক যোগ মূর্ধন্য স। তোমাকে আকাঙ্ক্ষা লিখে বলতে পারে যুক্ত ব্যঞ্জনে কোন কোন ব্যঞ্জনগুলা যুক্ত হয়েছে, তখন তোমাকে এভাবে যুক্ত ব্যঞ্জনটা ভেঙে দিতে হবে। ওকে, তারপর দেখো ক্ষীয় ম, তার মানে দেখো ক্ষীয়ের সাথে যে ম, এই যে পদ্ম, আমি কিন্তু পদ ম বলি না, এই যে ম ফলা যুক্ত হয়েছে। ঠিক আছে, তার মানে এই যে ক্ষীয়ের সাথে কি হয়েছে? ম যুক্ত হয়েছে। তার মানে দেখো ক্ষীয় হচ্ছে ক যোগ মূর্ধন্য স, রাইট? তারপরে এক্সট্রা একটা ম আসছে, এই যে ক্ষীয় ম। তার মানে এগুলো হচ্ছে যেমন দেখো লক্ষ্মী, লক্ষণ ইত্যাদি। বুঝতে পারছি? তারপর হচ্ছে ভাইয়া হয় ম, দেখো এটা হচ্ছে হয় ম কিভাবে? এটা কিন্তু ক্ষীয় না, এটা হচ্ছে হয় ম আর কি। তার মানে দেখো আমরা ব্রাহ্মণ বলি না, ব্রাহ্মণ, ব্রাহ্মণ, ব্রাহ্মণ। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ব্রাহ্মণ, ব্রাহ্মণবাড়িয়া, ব্রহ্ম, ব্রহ্মাণ্ড, ব্রহ্মপুত্র। ওকে, তার মানে হয় ম। ওকে, দেখো জ আছে, এর সাথে একটা ইয় আছে, তাই তো? এই যে জ আছে প্লাস হচ্ছে একটা ইয় আছে, তার মানে এটা হবে কি জ্ঞান, বিজ্ঞান, প্রজ্ঞা, জ্ঞাত, অভিজ্ঞান। তার মানে এখানে যে যুক্তটা আছে সেটা হচ্ছে জ এবং ইয়ের যুক্ত আছে। কার কার যুক্ত আছে বলো তো? জ এবং ইয়ের যুক্ত আছে। ওকে, তারপর দেখো যদি আমরা বলি জয় জয় ব, যদি আমরা বলি ঝয়ের সাথে জ, জ এবং ব, তাহলে দেখো জয় জয় ব, এন্ড এখানে শেষ বর্ণে হসন্ত নাই, এর আগে তিনটা হওয়ার কারণে আগের দুইটাতে হসন্ত। উজ্জ্বল, উজ্জ্বলে তোমার কি কি আছে দেখো, উজ্জ্বল লিখে বলতে পারে এইখানে কোন কোন ব্যঞ্জন বর্ণের যুক্ত আছে, তখন হবে কি জ, জ এবং ব, এই জ, জ এবং ব, জ, জ এবং ব, এই তিনটা যুক্ত আছে। ঔচ্ছল্য ইত্যাদি। ঠিক আছে, তারপর দেখো ইয় এবং জ, ইয় এবং জ, এই যে ইয় সাথে জ, এটা হবে তোমার গঞ্জ, অঞ্জন, খঞ্জন, গঞ্জনা, গঞ্জ, অঞ্জন, খঞ্জন, গঞ্জনা। ওকে, সো এগুলো সবগুলো যাবে কি ই এবং জয়ের মধ্যে, গঞ্জ, অঞ্জন, খঞ্জন, গঞ্জনা, এই তিনটা ই এবং জয়ের মধ্যে যাবে। ওকে, এরপর আসো
দেখো ইয় এবং চ, এরপর হচ্ছে তোমার ইয় চ। ওকে, ইয় চ এর মধ্যে আছে তোমার সঞ্চয়, ইয় চ, বঞ্চনা, অঞ্চল, সঞ্চয়িতা, সঞ্চিতা, সঞ্চয়িতা, সঞ্চিতা। ওকে, সঞ্চয়, বঞ্চনা, অঞ্চল, সঞ্চয়িতা, সঞ্চিতা। তার মানে তোমার যুক্ত বর্ণটা আছে কোন জায়গায়? এই যে জায়গায়, বুঝতে পারছি? ইয় এবং চ এর জায়গায় তোমার যুক্ত বর্ণটা আছে। চ ইয় যেটা, তার মানে হচ্ছে চ এবং ইয়, চ এবং ইয়। ওকে, জানচা, জানচা। ওকে, জ চ ইয়। ওকে, সেম ভাবে ইয় ছ, ইয়র সাথে আছে কি? ছ আছে। যেমন দেখো বাঞ্ছা, বাঞ্ছনীয়, বাঞ্ছিত, লাঞ্ছনা, লাঞ্ছিত। তোমরা আগে পুরো জিনিসটা শব্দটা দেখবা, বা যেই যুক্ত হয় তোমাদের পরীক্ষা এটা দেয়া থাকবে, না হয় পরীক্ষা এটা দেয়া থাকবে, তোমাকে বের করতে হবে কোনটা? এইটা, বুঝতে পারছি? অথবা তোমাকে এটা দেয়া থাকতে পারে, দিয়ে বলবে এটার যুক্ত ব্যঞ্জন কোনটা, তখন এটা লিখতে হবে। যুক্ত ব্যঞ্জনের উদাহরণ কোনটা, তখন এটা লিখতে হবে। ফ্যাক্ট হচ্ছে ভাইয়া ইয় এবং ছ, এই দেখো চ এবং ইয় দেখলে কিন্তু বোঝা যায় এখানে চ এবং ইয় আছে, এখানে দেখলে কিন্তু বোঝা যায় ইয়র সাথে একটা কি আছে? চ আছে। ওকে, যদি এটা দেখলে বোঝা যায় না, এটা দেখলে বোঝা যায়, এটা দেখলে বোঝা যায়। ওকে, ইয়র সাথে ঝ আছে, দেখো দেখলেই বোঝা যায় ইয়র সাথে কি আছে? ঝ আছে। এটা 50, 50 লিখতে হয় কিন্তু 50 আমরা এটা ব্যবহার করি, তাই না? ইয় চ। এবার দেখো ইয় ছ, ঝঞ্ঝা, ঝঞ্ঝাট গেল। এবার আসো দেখো, সবাই ভাববে শ এর সাথে এটা কি? ইয়, বাট না ভাইয়া, শ এর সাথে এটা ইয় না, এটা হচ্ছে শ এর সাথে মূর্ধন্য ন, মূর্ধন্য। ওকে, মূর্ধন্যর সাথে মূর্ধন্য ন, মূর্ধন্য এটাই হচ্ছে মানে শ, শয়ে ন। তার মানে এটা হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণচূড়া, তৃষ্ণা, উষ্ণ। তার মানে কিসের সাথে আসে বলো তো? মূর্ধন্য শয়ে ন। ওকে, তারপর দেখো টয় ট, টয় ট, ট এবং ট মিলে হয়েছে, ট এবং ট মিলে হয়েছে। ওকে, টয়ে ট, তার মানে চট্টগ্রাম, চট্ট। দেখো চট্ট, তুমি যখন চট্টগ্রামটা উচ্চারণ করো ট দুইবার আসে, চট্ট। ওকে, ট এবং ট, চট্ট, ট ট, চট্টগ্রাম, চট্টোপাধ্যায়, চট্টলা। তারপর হচ্ছে তোমার টয় র, ট এবং র ফলা, ঠিক আছে? মানে এটা র ফলাটা তোমার এক্সট্রা আসছে। যেমন ধর ট্রাক, ট্রেন, ট্রাম, তার মানে প্রত্যেকটাতে কি আছে? র ফলাটা তোমার এক্সট্রা যুক্ত হয়েছে। তার মানে টয় র, এই যে যুক্ত ব্যঞ্জন যেটা, এটাকে যদি আমরা কোন কোন ব্যঞ্জনে যুক্ত হয় এটা লিখলে এই যে ট যোগ র আমরা বের করতে পারছি। তারপর দেখো তয় ত, এটা হচ্ছে তোমার ট প্লাস ত, তয় ত, ত প্লাস ত। ওকে, মত্ত, চিত্ত, উত্তাল, প্রদত্ত, এগুলো হচ্ছে কি? তয় যোগ ত। তারপর হচ্ছে কয় ত, ক যোগ ত, ব্যক্ত, উক্ত, ভক্তি, শক্তি। ওকে, তয় ন, তয় ন আছে কি? রত্ন, যত্ন, প্রত্ন, প্রযত্ন। সো বেসিক্যালি এগুলো হচ্ছে তোমরা দেখলে বাসায় একটু প্র্যাকটিস করলেই পারবা, এটা অত প্যারা খাওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা, সেম ভাবে এখানে বাকিগুলো দেওয়া আছে। তয়ের সাথে যখন ম, যেমন হচ্ছে আত্মা, আত্মিক, মারাত্মক, সর্বাত্মক। যদি তয়ের সাথে যখন র ফলা হবে তখন হচ্ছে ত যোগ র ফলা, পাত্র, মিত্র, পবিত্র ইত্যাদি। ওকে, তারপর হচ্ছে ত যোগ র ফলা, তারপর রস্য উকার। দেখো শত্রু, এই যে দেখো শত্রু, সত ত, শত্রু, র উ। তার মানে ব্যাপারটা হচ্ছে কি? ত যোগ র যোগ উ, র ফলা উ কার। ওকে, এটা হচ্ছে কি তোমার শত্রু। তারপর দেখো কয়ের সাথে আছে কি তোমার রে, র, কয় র, তার মানে ক্রয়, বিক্রয়, ক্রীড়া, কোর ইত্যাদি, ক্রয়, বিক্রয়, ক্রীড়া, কোর ইত্যাদি। ওকে, তয় থ, ত এবং থ, উত্থান, উত্থিত ইত্যাদি, উত্থান, উত্থিত ইত্যাদি। ওকে, দয়ব, দ এবং ব, দ্বাদশ, দ্বিতীয়, দেশ, বিদ্যান ইত্যাদি, দ্বাদশ, দ্বিতীয়, দেশ, বিদ্যান ইত্যাদি। ওকে, দয়ভ, দয় দ, যুদ্ধ, দয়ের সাথে কি আছে তোমার? দয়ের সাথে ধ আছে, তাই তো? যুদ্ধ, আবদ্ধ, উদ্ধার, উদ্দিত ইত্যাদি। গয় ধ, গ এবং ধ,
মুগ্ধ, দুগ্ধ, দগ্ধ ইত্যাদি। নয়ধ, অন্ধকার, বন্ধ, সম্বন্ধ, প্রবন্ধ ইত্যাদি। ওকে, নয়তো রফলা প্লাস জফলা, তার মানে এটা হচ্ছে স্বাতন্ত্র। ক্লিয়ার কিনা ভাইয়া বলো তো? এখানে কাহিনীটা হচ্ছে তোমার জাস্ট কাহিনীটা হচ্ছে যে কোনটার সাথে ব্যঞ্জন হয়েছে সেই জিনিসটা একটু তোমাকে দেখতে হবে। ওকে, আচ্ছা, এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার? আমাকে একটু বলো। হ্যাঁ ভাইয়া, সবগুলো মুখস্থ বলতে তোমার এটা হচ্ছে যে দেখে দেখে মোটামুটি এখানে যেগুলো আছে, যেই কোনটা হচ্ছে তোমার যুক্ত ব্যঞ্জনটা দেয়া থাকবে, আর হচ্ছে কোন কোন ব্যঞ্জন যুক্ত হবে সেই জিনিসটা দেয়া থাকবে, আর হচ্ছে যে উদাহরণ দেয়া থাকবে। কোয়েশ্চেন 3 ভাবে। প্রথমত হচ্ছে যে উদাহরণ দিয়ে বলতে পারে যে এটার যুক্ত ব্যঞ্জন কোনগুলো, ঠিক আছে? তখন তোমাকে কোন কোন ব্যঞ্জন যুক্ত আকারে আছে তখন তোমাকে সেটা করতে হবে যে এই ব্যঞ্জনটা যুক্ত আকারে আছে। ধরো যুক্ত আকারে, ধরো একটা উদাহরণ দিয়ে বললো যে যুক্ত আকারে আছে কোন কোন ব্যঞ্জন, তখন তোমাকে র এবং ক লিখতে হবে। কারণ দেখো এখানে তর্ক র প্লাস ক, তার মানে ক এর সাথে যে রেফটা সেটাই হচ্ছে র প্লাস ক আকারে আছে, বুঝতে পারছি? তারপর শুধুমাত্র যুক্ত ব্যঞ্জনটা দিয়ে বলতে পারে এইটাতে কোন কোন ব্যঞ্জন যুক্ত আছে, বুঝতে পারছি? আবার তোমাকে কোন কোন ব্যঞ্জন যুক্ত আছে মানে মাঝখানের যে কলামটা আছে এটা দিয়ে বলতে পারে এটার উদাহরণ কোনটি বা এটা যুক্ত ব্যঞ্জন কোনটি। ক্লিয়ার ভাইয়া? একটু বলো। আচ্ছা, অনেকগুলা ঝামেলা, অনেকগুলা সহজ। যেমন দেখো তুমি যেমন ক্ষীয়, এটা কিন্তু ভাইয়া কোনোটা তুমি মুখস্থ করা ছাড়া মিলাইতে পারবা না। কারণ কি, ক এর সাথে মূর্ধন্য স আছে, এটাকে ক্ষীয় দেখলে চিনেই যায় না। ক্ষীয়কে তুমি দেখে কিন্তু বুঝবাই না এটার সাথে যে ক প্লাস মূর্ধন্য স আছে। কিন্তু তুমি যদি দেখো কয়ে ব, ক এর সাথে ব আছে, এটা তুমি দেখলে কিন্তু আঁচ করতে পারতেছো। কয় ক দেখলে আঁচ করতে পারতেছো। তারপর দেখো উ ক্ষীয়, এটা দেখলে আঁচ করতে পারবা না। কেন পারবা না? প্রথমটা এটা আইডেন্টিফাই করলা, কিন্তু ক্ষীয়টা কেমনে যদি এটা যদি মাথায় না রাখো তাহলে এটা তুমি বুঝতে পারবা না। তাহলে কিছু আছে দেখেই বুঝবা, কিছু আছে তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, ক্লিয়ার ভাইয়া? ওকে, ক্লিয়ার। আচ্ছা, সো যুক্ত বর্ণ ভাইয়া এর বাইরে আর কোনো কোয়েশ্চেন আসে না, তোমরা আর কোনো প্যারা নিও না, আর এর বাইরে কোয়েশ্চেনের আসার কোনো সুযোগও নাই। তার মানে যুক্ত বর্ণ জাস্ট এই যে ভাইয়া প্রায় এখানে 35টা আছে, এই 35টা একটু তোমরা ভালোভাবে দেখবা, ইনশাল্লাহ আসলে এর মাঝখান থেকেই আসবে। ওকে, সো এটা হচ্ছে যুক্ত বর্ণ গেল। যুক্ত বর্ণ নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ ভাইয়া, ক্ষীয় যেটা আছে এই যে এইটা হচ্ছে আবার দেখো হয় ম, আমরা ব্রাহ্মণ বলি না, ব্রাহ্মণ, তুমি উচ্চারণ করো ব্রাহ্মণ। তবে দেখো ব্রাহ্মণ এখানে কিন্তু হয় এবং ময়ের উচ্চারণ, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে হয়। যেমন দেখো ব্রাহ্মণ বাড়িয়া, তার মানে কি হয় এবং ম, ব্রাহ্মণ বাড়িয়া, ঠিক আছে? ব্রহ্ম, দেখো ব্রহ্ম হ তারপরে ম, তারপর দেখো ব্রহ্মাণ্ড আগে হ তারপরে ম, তারপর দেখো ব্রহ্মপুত্র। তার মানে এটা হচ্ছে তোমার কি, এটা কিন্তু ক্ষীয় না, এটা হচ্ছে তোমার হয়ে ম, এটা হচ্ছে হয়ে ম, বুঝতে পারছি? তার মানে উচ্চারণ করলেও তোমরা কিন্তু অনেকটা বুঝে যাবা। হ্যাঁ ভাইয়া, পিডিএফ পাবা। ওকে, ঠিক আছে। তাহলে যুক্ত বর্ণ ভাইয়া এ পর্যন্তই। হ্যাঁ, মিনিমাইজ করেন, চালু করা আছে তো মিনিমাইজ করেন এটা উপরে ও আচ্ছা, এবার এবার হচ্ছে নিচে ইয়া করা আছে, নিচে ক্লিক দেন, ওটা হবে। হ্যাঁ, আচ্ছা, ও আচ্ছা, ফাইন। ওকে ভাইয়া, এটা হচ্ছে তোমার সংখ্যাবাচক শব্দ। ওকে, আচ্ছা, সো মোটামুটি হচ্ছে প্রথমে আমরা যেটা দেখলাম ব্যাকরণের আলোচ্য বিষয়, বুঝতে পারছি? খুবই ছোট টপিক ভাইয়া, যে টেকনিকগুলো দিলাম জাস্ট যখন অর্থতত্ত্ব যেখানে রেফ থাকবে সেটা অর্থতত্ত্বে যাবে, বাক্যতত্ত্ব বাক্য রিলেটেড যেটা থাকবে সেটা বাক্যতত্ত্বে, ধ্বনি রিলেটেড যতগুলো থাকবে সেটা ধ্বনিতত্ত্বে, আর এই তিনটার বাইরে যেটা যাবে সেটা হচ্ছে তোমার পদক্রম বা হচ্ছে কি
সরি রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে যাবে, বুঝতে পারছি? তার মানে তিনটার বাইরে যেটা সেটা হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে যাবে। এরপর তো যুক্তবর্ণ দেখাইলাম, এই স্লাইডটা পড়লেই হবে। এবার আসো ভাইয়া আরেকটা টপিক, যেটা হচ্ছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দের যে ব্যাপারটা এখানে একটু খেয়াল করবা। দেখো, যেসব শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, প্রাণীর সংখ্যালব্ধ কোনো ধারণা পাওয়া যায় এবং তারিখ, সময় নির্ণয় করা যায় তাকে আমরা বলবো কি? সংখ্যাবাচক শব্দ। খুবই ইজি কথাবার্তা। মানে এখানে হচ্ছে তুমি একটা ব্যক্তি, বস্তুর সংখ্যালব্ধ একটা ধারণা পাবা। তুমি যে মেজারমেন্টটা যে আমরা করি, আমরা যে পরিমাপটা করি, এই একটা ওভারঅল ধারণা তুমি পাবা এই সংখ্যাবাচক শব্দ থেকে, বুঝতে পারছি? এন্ড দেন দেখো, ধরো তারিখ, আমার তারিখ জানা দরকার। এই তারিখটা আমি কেমনে জানবো? জানার একটাই উপায়, সংখ্যার মাধ্যমে, তাই না? ধরো আমার একটা দৈর্ঘ্য, কোনো দৈর্ঘ্য, প্রস্থ কিংবা হচ্ছে তোমার লিটার, কেজি, যাই বলি না কেন, এই প্রত্যেকটা জিনিস আমাকে জানতে হবে কেমনে? শব্দের সংখ্যার মাধ্যমে, বুঝতে পারছি? এই সংখ্যা গণনার মূল একক হচ্ছে তোমার এক। সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এক, অঙ্কবাচক। ওকে, এটা একটু অন্য কালি দিয়ে লিখি। এই সংখ্যাবাচক যে শব্দগুলো আছে ভাই, আমি আজকে স্লাইডে যা যা পড়াবো ভাই, এর বাইরে তোমরা কোনো টেনশন করবা না। এর বাইরে এগুলা থেকে আসে না কোয়েশ্চেন, দেখলেই বুঝবা। দেখো, সংখ্যাবাচক শব্দ আছে 4 প্রকার। কি কি? অঙ্কবাচক, গণনাবাচক, ক্রমবাচক, তারিখবাচক। এইটা আছে না, ধরো একটা একদম শেষে একটা টেবিল আছে, ওই টেবিলটা দেখলে ক্লিয়ার। তারপরে আমরা একটু স্টেপ বাই স্টেপ দেখি। দেখো, প্রথমে হচ্ছে অঙ্কবাচক বা সংখ্যাবাচক শব্দ। দেখো, এটা হচ্ছে যেসব চিহ্ন অঙ্ক বা সংখ্যায় প্রকাশের সমষ্টিগত ধারণা দেয় তাদেরকে আমরা বলবো অঙ্কবাচক শব্দ। তার মানে যেসব শব্দ অঙ্ক বা সংখ্যা প্রকাশের সমষ্টিগত একটা ধারণা দেয়। ওকে, এখানে একদম সিম্পল কথাবার্তা ভাইয়া, আমরা যে লিখি না 1, 2, 50, 100, 1000, 10,000, যাই বলি, মানে এই যে সংখ্যায় যখন লিখতেছি এই সংখ্যা, তখনই এটা হচ্ছে অঙ্কবাচক শব্দ, বুঝতে পারছি? সরি, আমার একটু কাশ আজকে। আচ্ছা, তো অঙ্কবাচক যেটা, এটা একেবারে ইজি। মানে আমরা যখন এটাকে লিখে প্রকাশ করি 1, 2, 3, 4, 5, এগুলোই হচ্ছে কি? অঙ্কবাচক বা সংখ্যাবাচক। ক্লিয়ার? ওকে, এখন দেখো, এই অঙ্ক বা সংখ্যাবাচককে যখন আমরা এই অঙ্কবাচক বা সংখ্যাবাচককে যখন আমরা বানান করে লিখব, তখনই সেটা হয়ে যাবে পরিমাণবাচক। খেয়াল করি কি লিখছে এখানে। বানান করে সংখ্যা বা লেখা থাকলে তা পরিমাণবাচক সংখ্যা। তার মানে যে বানান করে যদি লিখি, আমরা যদি এর আগে যে একটাকে লিখলাম, একটাকে যদি আমি বানান করে এই যে এক লিখি, তাহলে এটা হয়ে যাবে কি? পরিমাণবাচক। 2কে যদি আমি বানান করে দরস্বইকার রস্বই, দরস্বউ, এরপর রস্বই যদি লিখি 2, তাহলে এটা হয়ে যাবে তোমার কি? পরিমাণবাচক বা সংখ্যাবাচক, বুঝতে পারছি? ফ্যাক্ট হচ্ছে এইটাই, যে যখন আমরা বানান করে লিখব, ওই সংখ্যাটাকে যখন আমরা বানান করে লিখব, তখন সেটা হয়ে যাবে পরিমাণবাচক। এখানে বোঝানোর কিছুই নেই। তুমি দেখো, বানান করে যখন সংখ্যা লেখা থাকলে তখন সেটা হয়ে যাবে পরিমাণবাচক। এই যে বানান করে লিখে ফেলছে 2, 5, 7, 4, 92, 75, 64, 18, 9, 3.25, 4.5, 5.6, 7.5 ইত্যাদি। এখন ভাইয়া বানান করে যাই লেখা থাক না কেন, সেটা হবে তোমার কি বলতো? সেটা হবে তোমার পরিমাণবাচক আর কি। আর এই পরিমাণবাচক সংখ্যা চিহ্নিত করার সহজ 3টা নিয়ম। প্রথম নিয়মটাই হচ্ছে বানান করে যখন লেখা থাকবে। ওকে, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যার গুণবাচক হলে তা পরিমাণবাচক সংখ্যা। ওকে, তারপর দেখো, পূর্ণ সংখ্যার গুণবাচক, এটা মানে কি? দেখো তো, আমরা যে নামতা বলি না, একটা পূর্ণ সংখ্যার গুণ, নামতা মানে কি? গুণের নামতা বলি না আমরা, গুণের নামতা, যে 2 1 2, 2 2 গুণে, এই যে দেখো 2 2 গুণে, তারপর বলি না 3 3 কে, 3 3 কে, তাই না? 3 3 9 বলি না? এটাই হচ্ছে এই যে গুণ করে যেটা।
সাত পাঁচা, পাঁচ সাতা, এভাবে বলি না, পাঁচা, সাত আটা, সাত সাতা, সাত সাতা 49, দেখো সাতা, সাত আটা, সাত নং, তারপর হচ্ছে বিশং, ত্রিশং, এই যে গুণন, গুণন করে মানে গুণ করে যে জিনিসগুলো আসে, এটাই হচ্ছে কি তোমার তোমার তখন সেটাও হবে কি পরিমাণবাচক বা পরিমাণবাচক আর কি, বুঝতে পারছি? তার মানে এটাও হবে কি তোমার পরিমাণবাচক, বুঝতে পারছি ভাইয়া? অ্যানিমেশন বেশি হয়ে গেছে। তবে দেখো অঙ্কবাচক গেল, গণনাবাচক বা পরিমাণবাচক, এটা হ্যাঁ গণনাবাচক বা পরিমাণবাচক। এই যে পরিমাণবাচক, পরিমাণবাচক সংখ্যা চিহ্নিতকরণের সহজ উপায়। ওকে, তারপর আসো, এটা হচ্ছে দেখো বহু এককের সমষ্টি থাকলে তা পরিমাণবাচক সংখ্যা। ধরো অনেকগুলো এককের যদি সমষ্টি থাকে, আচ্ছা বহু এককের যদি সমষ্টি থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি পরিমাণবাচক। পরিমাণবাচক বহু এককের যদি সমষ্টি থাকে, যেমন দেখো মিনিট, মানে একটা সমষ্টি বোঝায় মিনিট, হ্যাঁ অনেকগুলা সেকেন্ডের সমষ্টি মিনিট। ঘন্টা অনেকগুলা মিনিটের সমষ্টি ঘন্টা, হ্যাঁ 60 মিনিট। ওকে, বহু এককের সমষ্টি তার মানে সেকেন্ডের অনেকগুলা সেকেন্ড মিলে একটা মিনিট হয়, অনেকগুলা মিনিট মিলে আবার কি হয় ঘন্টা হয়, অনেকগুলা ঘন্টা মিলে আবার একটা দিন হয়, তাই না? অনেকগুলা দিন মিলে আবার একটা সপ্তাহ হয়, অনেকগুলো সপ্তাহ মিলে আবার মাস হয়, অনেকগুলো মাস মিলে আবার বছর হয়, অনেকগুলো বছর মিলে যুগ হয়। তারপর হচ্ছে হালি কেজি, এটা আবার যুগ রে আবার হালি বলে দেন, অনেকগুলো যুগ মিলে হালি হয় না, অনেকগুলা ধরো চারটা ডিম, ধরো চারটা ডিম তার মানে এক হালি, তার মানে কেজি মানে ধরো 1000 গ্রাম 1 কেজি, এইভাবে। সো ইস্যুটা হচ্ছে এইটাই যে বহু এককের যখন সমষ্টি থাকবে তখন তা পরিমাণবাচক বা সংখ্যাবাচক হবে। বহু এককের যখন সমষ্টি থাকবে তখন তা পরিমাণবাচক বা সংখ্যাবাচক হবে। তোমরা একটু ভাইয়া আমাকে বলো তো, এই যে ভাইয়া যে জিনিসগুলো দেখাইলাম, তিনটা রুলস কি ইজি না কঠিন? তোমরা বুঝতে পারছো কিনা একটু জানো। আচ্ছা সবাই কি বুঝতে পারছি? বাচ্চারা এই পর্যন্ত কি ক্লিয়ার? আচ্ছা এই পর্যন্ত কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, সো এককের সমষ্টি থাকলে তার পরিমাণবাচক সংখ্যাবাচক মোটামুটি হয়। ওকে, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, এভাবে। ওকে, আচ্ছা এবার আসো ভাইয়া ক্রমবাচক সংখ্যা যেগুলো খুবই ইজি, একটু খেয়াল করো। সংখ্যার পর্যায়ক্রমিক অবস্থাকেই বলে ক্রমবাচক সংখ্যা। সংখ্যার পর্যায়ক্রমিক অবস্থাকে, এটা কেমন পর্যায়ক্রমিক? আমরা জাস্ট বলি না প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এই যে পর্যায়ক্রমিক যে একটা অবস্থান, এটাকে আমরা বলবো ক্রমবাচক সংখ্যা। কি বলবো বলো তো? ক্রমবাচক সংখ্যা। কি কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। ওকে, সো এগুলোই হচ্ছে তোমার সংখ্যা ক্রম পর্যায়ক্রমিক অবস্থাকে বলে ক্রমবাচক সংখ্যা। বুঝতে পারছি? তার মানে এগুলোই কি তোমার ক্রমবাচক সংখ্যা। ওকে, ক্লিয়ার? ক্রমবাচক কি ক্লিয়ার? এর বাইরে আর কিছু না। এবার আসো খুবই ইজি, তারিখবাচক শব্দ যেটা, যে সংখ্যাবাচক শব্দ দ্বারা বাংলা মাসের তারিখ বোঝানো হয়। কিসের তারিখ বলো তো ভাইয়া? মাসের তারিখ বোঝানো হয়, তাকে তারিখবাচক। খুবই ইজি। পয়লা, দোসরা, তেসরা, 23শে শ্রাবণ, হ্যাঁ এই যে চৌঠা, হ্যাঁ এগুলোই হচ্ছে তোমার কি মোটামুটি একটা ক্রমবাচক তারিখবাচকে চলে আসবে। তারিখবাচক শব্দের প্রথম 4টা অর্থাৎ 1 থেকে 4 পর্যন্ত, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই যে
পর্যন্ত এই তিনটে পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত হয়েছে। এই প্রথম চারটা কোন নিয়মে সাধিত হয়েছে? তোমার হিন্দি নিয়মে সাধিত হয়েছে। বাকি শব্দগুলো বাংলার নিজস্ব নিয়মে গঠিত হয়েছে। বুঝতে পারছি? তার মানে এগুলা গেল। এখন একটু খেয়াল করো, এই পুরো জিনিসটাকে আমরা একটা চার্টের মাধ্যমে দেখে ফেলি। দেখো এর বাইরে ভাইয়া মানে এই যে এতক্ষণ যা পড়াইছি না, যা পড়াইলাম প্রত্যেকটা জিনিস মানে একটা টেবিলে চার্ট করে দিয়ে দিছি, শেষ। চারটা কি কি দেখো তো, একটু দেখো তো বুঝো কি না। দেখো প্রথমটাতে আছে তোমার, দেখো খুবই ইজি। প্রথমটাতে আছে তোমার অঙ্ক বা সংখ্যাবাচক। দেখো অঙ্ক বা সংখ্যাবাচক কি কি? যখন আমরা জাস্ট সংখ্যায় প্রকাশ করি, সংখ্যায়। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10, জাস্ট সংখ্যায় যখন প্রকাশ করব, এই সংখ্যা মানে জাস্ট লিখে, সংখ্যায় লিখে, এই সংখ্যাটাকে যখন আমরা লিখে প্রকাশ করব বানান আকারে, সেটা হয়ে যাবে গণনাবাচক বা পরিমাণবাচক। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এই জিনিসটাকে জাস্ট বানান করে লিখে দিলাম। বুঝতে পারছি? তারপর দেখো পূরণবাচক বা ক্রমবাচক, মানে পর্যায়ক্রমে একটার পর একটা, যেমন বলি না প্রথম, পর্যায়ক্রম বুঝাইতে আমরা পর্যায়ক্রম, বুঝতে পারছো? পর্যায়ক্রম আমরা ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড, এইভাবে পর্যায়ক্রম যখন বুঝাই, আমরা বলি ক্লাসে ফার্স্ট হয়েছে, প্রথম হয়েছে, ক্লাসে দ্বিতীয় হয়েছে, আমরা বলি না ক্লাসে 2 হয়েছে, ক্লাসে 2 হয়েছে এটা বলি, ক্লাসে 3 হয়েছে এটা বলি না, আমরা বলি ক্লাসে তৃতীয় হয়েছে। তার যে পর্যায়, তার যে পজিশন, ওইটা বুঝাইতে, ওইটা মিন করতে কিন্তু আমরা পর্যায়ক্রম জিনিসটা ব্যবহার করছি, তাই না? আমরা কিন্তু বলি না যে ক্লাসে সে 5 হয়েছে, না, আমরা বলি সে ক্লাসে 5ম হয়েছে, তার মানে তার পজিশনটা, পর্যায়টা হচ্ছে 5ম। বুঝতে পারছি? তাই পূরণবাচক বা ক্রমবাচক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। ওকে, এবার আসো ভাইয়া, এখানে পূরণবাচক বা ক্রমবাচক 30টা পর্যন্ত দেওয়া আছে, তাই না? একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ঊনবিংশ, বিংশ, ত্রিংশ। ওকে, 11 12 13 14 15 19 20 30, তারপর 40, 44, 50। হ্যাঁ, এইভাবে তোমার এগুলা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, তারপর হচ্ছে তারিখ বাচকের মধ্যে কি কি আছে খেয়াল করো। মানে ওই যে একটা মাসের তারিখকে আমরা কিভাবে বের করবো, ঠিক আছে? একটা তারিখ যেটা হচ্ছে পয়লা বা পয়লা, দোসরা, তেসরা, চৌঠা, 5ই জুন, আমরা বলি 5ই জুন, আমরা 5 জুন বলি না, আমরা 5ই জুন বলি। তবে 6, 7, 8, 9, 10ই জুলাই, 9ই জুলাই, 5ই আগস্ট, 5ই আগস্ট বলি, তাই না? তারপর দেখো 6ই আগস্ট, মানে 6 আগস্ট বলি, 6ই আগস্ট, ঠিক আছে? তারপর দেখো 11ই আগস্ট, 12ই আগস্ট, 13ই আগস্ট, 14ই আগস্ট, ঠিক আছে? 15ই, 19শে আগস্ট, 19ই আগস্ট বলি না, 19শে আগস্ট বলি, 20শে ফাল্গুন, 30শে আগস্ট, এইভাবে। তো মানে ব্যাপারটা হচ্ছে, এইটা হচ্ছে পুরোটা কি তোমার তারিখ বাচক। একটা গেল অঙ্ক বা সংখ্যাবাচক, গণনাবাচক, পূরণবাচক, তারপর গেল তোমার তারিখ বাচক, তারপর হচ্ছে তোমার এই যে সিরিয়ালে যেগুলো আছে, এগুলোই হচ্ছে তোমার টোটাল তোমার সংখ্যাবাচক শব্দ। এর বাইরে আর অত বেশি কিচ্ছু নাই। একটু ভাইকে জানো কনফার্ম কিনা। আচ্ছা ভাইয়া, এ পর্যন্ত ক্লিয়ার? একটু বলো তো। 19শে আগস্ট, 19ই আগস্ট বলি না, 19শে আগস্ট বলি, 20শে ফাল্গুন, 30শে আগস্ট, এইভাবে। তোমার এটা হচ্ছে পুরোটা কি তোমার। আচ্ছা, আমাকে একটু কনফার্ম করো ভাইয়া, এ পর্যন্ত বুঝতে পারছি কিনা সবাই? আচ্ছা,
আচ্ছা, এবার কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি একটু জাস্ট তোমাদেরকে যাচাই করব। এই যে দেখো, মানে এখানে তিনটা টপিকেরই দেওয়া আছে এমসিকিউ, তোমরা একটু অ্যান্সার করবা। প্রথম, বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের গঠন কোনটি? তার মানে দেখো কোয়েশ্চেনগুলো কিভাবে আসে ধরতে হবে। এই যে এখানে যুক্ত ব্যঞ্জন কোনটা? ইয় এবং এই যে ইয়, জয় ইয়। ওকে, সো এখানে কোনটা হইতে পারে বলো তো? খুবই ইজি। এটা একটু অ্যান্সার করো। এটা হবে তোমার জ এবং ইয়। বিজ্ঞান, অনেকে আবার গ এবং ইয় দিয়ে দিতে পারে, কিন্তু এটা হবে না, এটা হবে জ এবং ইয়। বুঝতে পারছি? তারপর খেয়াল করি, দেখো কোয়েশ্চেনটা কিভাবে করে। রাজশাহী বিশ্ববিদ্যালয় 14 সেশনে আসছে, সেম ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় 6-7 সেশনে আসছে। দেখো স এবং ইয় যুক্ত বর্ণটি, মানে এই যে এই যুক্ত ব্যঞ্জনটি স এবং ইয় এর মিলিত রূপ, ইয় এবং মূর্ধন্য স এর মিলিত রূপ, মূর্ধন্য স এবং দন্তন্য এর মিলিত রূপ, মূর্ধন্য স নাকি মূর্ধন্য ন এর মিলিত রূপ। আচ্ছা, এটা 2 লিখে অ্যান্সার করো। 2 নাম্বারিং করে নাই, 2 নাম্বার। 2 কি হবে? দেখো তাহলে কোয়েশ্চেনটা কিভাবে আসে বুঝতে পারছো? যে এতক্ষণ যা যা পড়াইলাম, দেখো এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো করবে, ঠিক আছে? এর বাইরে কিন্তু কোয়েশ্চেন মোটামুটি করবে না। কিরে, এটার অ্যান্সার দেওয়া নাই? এই যে দেখো সবাই কি অ্যান্সার করছে? 2 এর, হ্যাঁ 2 এর হবে ডি। অনেকে এ অ্যান্সার করছে, ভুল। তার মানে স এবং মূর্ধন্য ন এর মিলিত রূপ হচ্ছে কি? এই যে 900। ওকে, হৃদয় শব্দে হয়ের সঙ্গে কি যুক্ত হয়েছে ভাইয়া বলো তো? হৃদয় শব্দে হয়ের সঙ্গে যুক্ত হয়েছে রিকার, উকার। এটা উকার ওকার, এখানে একটা হচ্ছে দীর্ঘ উকার হবে মেবি। ওকে, উকার মানে দীর্ঘ উকার ওকার কি যুক্ত হয়েছে বলো তো? এটা খুবই ইজি। হৃদয়, এটা পড়লেই বোঝা যায় যে মানে রিকারটা যুক্ত হয়েছে। হৃদয় হয়ের সাথে তোমার এই যে রিকারটা তোমার যুক্ত হয়েছে। ওকে, রিকারটা যুক্ত হয়েছে, বুঝতে পারছি? ওকে ফাইন, নেক্সট দেখো, এটা হচ্ছে ক্ষয় ন এর বিশ্লেষিত রূপ হবে, যেটা তোমার বরিশাল বিশ্ববিদ্যালয় আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। ওকে, এটা কি হবে এক্স্যাক্টলি একটু বলো তো? এটা হচ্ছে দেখো ক্ষীয়র সাথে ব্যাপারটা হচ্ছে কি, দেখো ক্ষীয় তো আছে, ক্ষীয়ের জন্য আমরা কি নিব? ক্ষীয়ের জন্য আমরা নিব ক প্লাস মূর্ধন্য স, তারপর একটা এক্সট্রা ম। বুঝতে পারছি? ক মূর্ধন্য স, এরপর হচ্ছে এক্সট্রা ম আসবে। বুঝতে পারছি? তার মানে ক্ষীয়র জন্য প্রথমে আসবে কি? ক এবং মূর্ধন্য স। আচ্ছা, রেফের যে ইস্যুটা শেষেরটা বাদে এই দুইটাতে রেফ হবে। ওকে, সরি অসন্ধ হবে। ওকে, খুবই ইজি। এটা 4 লিখে যদি অ্যান্সার করি, এটা 4 বা 5 হবে, যাই হোক। ক্ষীয়ের বিশ্লেষিত রূপ আর কি, হ এবং ম, ক এবং মূর্ধন্য স, ম এবং হ, ক স ম। এটা খুবই ইজি, এটা বলেই দিছি একটু আগে। এটা হবে তোমার আচ্ছা, এখানে কোয়েশ্চেনটা যদি এইটা তো তোমার ক্ষীয় আছে, ক্ষীয় যদি এটা যদি ব্রাহ্মণ এই যে এটা হয়, তাইলে হ যোগ ম। বুঝতে পারছি? তাইলে হ যোগ ম। আদারওয়াইজ এটা যদি ক্ষীয় হয়, ক্ষীয় হইলে হবে কি? ক যোগ মূর্ধন্য স। ক্ষীয়, তার মানে এটা হবে কি? ক যোগ মূর্ধন্য স। ওকে, নট হয় যোগ ম। ওকে, দেখো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 9 কোনটি? ভাষাতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। খুবই ইজি, তোমরা অ্যান্সার করো একটু। আচ্ছা, এখানে সিরিয়ালগুলো না থাকে তো আমি বুঝতেছি না আসলে তোমরা কোনটার অ্যান্সার করতেছো, আর এটা কত নাম্বার এটাও জানি না। ঠিক আছে, তোমরা একটু জাস্ট ভাইকে লিখে দিও যে ভাষাতত্ত্ব নাকি ধ্বনিতত্ত্ব নাকি বাক্যতত্ত্ব নাকি অর্থতত্ত্ব। হ্যাঁ, এটা ক হবে, রাইট। কেন ক হবে? কারণ হচ্ছে ভাষাতত্ত্ব বলতে কিছু নাই। ওই যে আমরা অধবাস পড়ছি না, অধবাস কি পড়ছিলাম? অধবাস,
তাই তো? অতে যদি দেই অর্থতত্ত্ব আছে, ধতে হচ্ছে ধ্বনিতত্ত্ব আছে, বাসতে বাক্য তত্ত্ব আছে, শতে হচ্ছে তোমার শব্দতত্ত্ব আসার কথা এই জায়গায়, শব্দতত্ত্ব, নট ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব বলতে কিছু নেই, ভাষাতত্ত্ব কোনো ব্যাকরণের কোনো কিছুতে কি আসে না। ওকে, তার মানে এইটা অ্যান্সার। ধরে ব্যাকরণের আলোচ্য বিষয় নয় কোনটি, যদি নয় বলে তাহলে হচ্ছে ভাষাতত্ত্ব। এগুলো হচ্ছে তোমাদেরকে পরীক্ষা হলে কনফিউশনে ফেলে দেয়। এই যে নয় কথাটা উল্লেখ আছে, বুঝতে পারছি, মানে এটা মাথায় রাখতে হবে। ওকে, ব্যাকরণের কোন অংশে কারক নিয়ে আলোচনা হয়? আচ্ছা, ব্যাকরণের কোন অংশে কারক নিয়ে আলোচনা হয়? এখানে নতুন বই পুরাতন বইয়ের একটা কনফ্লিক্ট আছে। যদি এভাবে থাকে বাক্যতত্ত্বে দিবা, কারণ বাক্যের মধ্যে একটার সাথে বাক্যের মধ্যে ক্রিয়াপদের যেই ক্রিয়াপদ এবং নামপদের যে সম্পর্ক সেটাকে আমরা বলি কারক। তার জন্য তুমি এখানে বাক্যতত্ত্ব জিনিসটা ইউজ করতে পারো। বুঝতে পারছি? আচ্ছা, সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? খুবই ইজি, এটা একটু তোমরা অ্যান্সার করো। আচ্ছা, এটার অ্যান্সার তুমি 10 দিয়ে সরি 10 লিখে অ্যান্সার করো। সন্ধি 10 লিখে অ্যান্সার করো, তাহলে আমি বুঝবো সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বের আলোচ্য বিষয়। 10 লিখে একটু অ্যান্সার করো। সন্ধি সন্ধিটা ব্যাকরণে কোন তত্ত্বের আলোচ্য বিষয় হবে? একটু অ্যান্সার করো 10 লিখে। ওইটা থেকে না। আচ্ছা আচ্ছা, আমি মুখে বলে দিচ্ছি, দেখো সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচ্য বিষয়? ক পদক্রম, খ বাক্য প্রকরণ, গ ধ্বনিতত্ত্ব অ্যান্ড ঘ রূপতত্ত্ব। খেয়াল করি, এটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। দেখো সন্ধিটা কেন ধ্বনিতত্ত্বে আসবে? আমি শুরুতেই বলছিলাম সন্ধিটা হচ্ছে ভাইয়া ধ্বনির মিলন। ধ্বনির মিলন, যেহেতু আমরা সন্ধিটা এখনো পড়ি নাই, একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। দেখো বিদ্যা যোগ আলয়, এটা সমান সমান বিদ্যালয়, সবাই জানি। এখন কথা হচ্ছে দেখো ভাইয়া, বিদ্যার এখানে আ, এখানের বিদ্যার এখানের আ এবং আলয়ের আ, এই যে দুইটা ধ্বনি কিন্তু যখন এক জায়গায় মিলিত হয়েছে তখনই সেটা সন্ধি হয়েছে, তাই না? এই সন্ধিটা হচ্ছে তার মানে কি ধ্বনির মিলন। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে তোমার ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? আমি মাঝখানে থাকলে ক্লিয়ার দেখা যায়। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া? আই থিঙ্ক ক্লিয়ার। ওকে ফাইন। তারপর খেয়াল করি, সন্ধি নত্যবিধান সত্যবিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ইসলামিক বিশ্ববিদ্যালয় আসছে তোমার 14-15 সেশনে। ওকে, একটু খেয়াল করি ভাইয়া, এখানে যেটা হবে সন্ধি তো বুঝাইলাম মাত্র। নত্যবিধান সত্যবিধান, এটা মূর্ধন্য স হবে। নত্যবিধান সত্যবিধান, এটার কাহিনীটা হচ্ছে তোমার ন এবং মূর্ধন্য স, মানে এটার বিধান। নত্যবিধান সত্যবিধান, বিধান মানে হচ্ছে কি নিয়ম, তাই না? নিয়ম কানুন। এখন কোথায় ন হবে অ্যান্ড কোথায় স হবে, এটার বিধানটাই হচ্ছে তোমার নত্যবিধান সত্যবিধান। আমরা আস্তে আস্তে পড়বো, বানানোর পরে পড়বো এটা। হ্যাঁ, সো ফ্যাক্ট হচ্ছে নত্যবিধান সত্যবিধানের কাহিনীটা হচ্ছে কোথায় তোমার মূর্ধন্য হবে, কোথায় মূর্ধন্য স হবে। এই যে নিয়মগুলো আছে না, বিধানগুলো আছে না, এটাই তোমার নত্যবিধান সত্যবিধানের মেইন জায়গা। এখন ফ্যাক্ট হচ্ছে এই নত্য ন এবং মূর্ধন্য স, এগুলো কি ধ্বনি না, বর্ণ না? ধ্বনির লিখিত রূপটাই তো বর্ণ, তার মানে এগুলো তো ধ্বনি, এগুলো তো বর্ণ। তার মানে এগুলো কোথায় আলোচনা হওয়ার কথা? ডেফিনেটলি এগুলো তোমার কই ধ্বনিতত্ত্বে আলোচনা হওয়ার কথা। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? এখন বলো, পরীক্ষা ভাইয়া যে ক্লাসটা নিলাম প্লাস হচ্ছে এমসিকিউ গুলা যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, মিল পাইতেছো? মানে ওই যে ধরো আজকের ক্লাসে যে স্লাইডগুলো দিছি এই টপিকগুলোই ভালোভাবে পড়ো ভাইয়া, এর বাইরে তেমন কোয়েশ্চেন আসে না। ওকে, তারপর দেখো কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না? ও খুবই ইজি, খুবই ইজি। একটু আগে দেখাইলাম, এই যে অধবাস। দেখো এই অধবাসটা মাথায় রাখবা খালি।
অধোবাস। ওকে, তার মানে এখানে আমরা জানি অধোবাসের 4টা যে কাহিনীটা, যে খেলাটা বুঝো, যে কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না। অতে আমরা দিব অর্থতত্ত্ব, আছে আছে। ধয়বতে দিব ধ্বনিতত্ত্ব, আছে আছে। বা মানে এটা যাবে বাক্যতত্ত্বে, বাক্যতত্ত্বে কি দেওয়া আছে? বাক্যতত্ত্ব দেওয়া নাই, কিন্তু তালব্যর সাথে কি শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব দেওয়া আছে? দেয়া আছে। নাই কি? নাই হচ্ছে তোমার বাক্যতত্ত্ব। তারা এই বাক্যতত্ত্বের জায়গায় একটা ভুল অপশন দিয়ে রাখছে, সেটা কি? মনস্তত্ত্ব। মনস্তত্ত্ব বলতে কোনো কিছু আছে? কোনো কিছুই নাই। দ্যাট ইজ ওয়াই আমরা বলতে পারি যে কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না? অবশ্যই কি, কোনটা? মনস্তত্ত্ব, রাইট অ্যান্সার মনস্তত্ত্ব। বুঝতে পারছি? এবার আসো ভাইয়া, 4/1 এর সংখ্যাবাচক শব্দ নয় কোনটি? চৌথাই, সিকি, পোয়া, পৌনে। তার মানে পৌনে, বাট পোয়া, সিকি, চৌথাই সবই হচ্ছে 4/1 অংশ বোঝায়। ওকে, তারপর দেখো চত্বরিংশ শব্দটি কোন সংখ্যা জ্ঞাপক? আচ্ছা, এখানে খেলাটা হচ্ছে ওই যে লাস্টে যে টেবিলটা দেখাইছিলাম না, ওই টেবিলের প্রথম যেটা জাস্ট সংখ্যা, যদি আমরা জাস্ট সংখ্যাবাচক থাকে মানে জাস্ট 1 লিখি, সেটা সংখ্যা। বানান করে লিখলে পরিমাণ, তারপর হচ্ছে তোমার ক্রমবাচক, তারপর হচ্ছে তারিখবাচক, যে এইভাবে যে সাজাইছি ওইটা জাস্ট খেয়াল করলে তোমার এগুলো অ্যান্সার করতে সমস্যা হবে না। চত্বরিংশ শব্দের কোন সংখ্যাবাচক? চত্বরিংশ হচ্ছে 40, ঠিক আছে? চত্বরিংশ ওই যে একদম লাস্টের যে কলামটা ছিল ক্রমবাচকের, সেটাতে হচ্ছে তোমার চত্বরিংশ, যেটা কিনা 40কে রিপ্লেস করে। বুঝতে পারছি? নিচের কোনটি সংখ্যাবর্ণ? সংখ্যাবর্ণ দেখো খুবই ইজি, 5, 3, 2.5, 4। ওকে, 4টা। দেখো এখানে কাহিনীটা হচ্ছে, ধরো 5টা হচ্ছে আমরা লিখে প্রকাশ করলাম, 2.5ও লিখে প্রকাশ করলাম, 4টা হচ্ছে তোমার তারিখ দিয়ে প্রকাশ করলাম, কিন্তু সংখ্যা দিয়ে প্রকাশ করছি কোনটা? 3। তারপরে নিচে কোনটি সংখ্যাবর্ণ? 3। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পারছি? আচ্ছা, এগুলো মোটামুটি ইজি আছে। আচ্ছা, নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ? পহেলা, 7, 17, দি। ওকে, এটা হচ্ছে তোমার পহেলা। নিচের কোনটি পূরণবাচক সংখ্যা? পহেলা পহেলা। আচ্ছা, একটু খেয়াল করে এই জায়গায় অপশনে আই থিঙ্ক পহেলা, এটা একটু ভুল আছে ভাইয়া। পহেলা হচ্ছে তারিখবাচক, তোমার এই জায়গায় ভুল দেওয়া আছে। এই যে দেখো নিচের কোনটি পূরণবাচক বলছে? পহেলা কিন্তু তারিখবাচক। পূরণবাচক শব্দ 9 হইতে পারে, 7, 17, দি। আচ্ছা, নিচের কোনটি পূরণবাচক? এইটা একটু কারেকশন নিয়ে নাও। এটা হচ্ছে তোমার আচ্ছা, এখানে যদি কোশ্চেন করতো নিচের কোনটি তারিখবাচক? কি বাচক? তারিখবাচক। তারিখবাচক, তাহলে আমরা উত্তর দিতাম কি? পহেলা। বুঝতে পারছি? কারেকশন হবে কি? এটার অ্যান্সার হবে তোমার ক। এটার অ্যান্সার হবে ক। পূরণবাচক না, তারিখবাচক। তখনই ক হবে যখন এখানে থাকবে কি? তারিখবাচক। পহেলা, দোসরা, তারপর তেসরা, চৌঠা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি? তারিখবাচক। বুঝতে পারছি? আচ্ছা, ফাইন। তারপর নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? 19, 2.5, 80, 23। পূরণবাচক সংখ্যা শব্দ নয়। পূরণবাচক সংখ্যা শব্দ নয়। ওকে, 80, 2.5, 19, 23। ওকে, 19, 2.5, 80, 23। তার মানে নিচের কোনটি পূরণবাচক সংখ্যা শব্দ নয়? সেটা হচ্ছে কোনটা বলো তো? 80। 19 তারিখ, 7 হচ্ছে লিখে প্রকাশ করছে, 17 পূরণবাচক সংখ্যা শব্দ। এখানে ওকে, এখানে অ্যান্সার হচ্ছে কি বলতো? 80। ওকে, এরপর খেয়াল করি। ও শেষ। আচ্ছা, তোমরা ওভারঅল এই জিনিসটা বোঝার জন্য আমি আরেকবার একটু তোমাদেরকে টেবিলটা বলে দেই, খেয়াল করবা। জাস্ট এই টেবিলটা মাথায় রাখবা যে কোথায় কোনটা বসাইছে। এই যে তোমার
অঙ্ক বা সংখ্যাবাচকে লিখে 1 2 3 4 5 কনসেপ্ট শেষ, জাস্ট সংখ্যা আকারে লিখবে। গণনা বা পরিমাণবাচকে হচ্ছে তোমার এই জিনিসটাকেই তোমার এই যে সংখ্যাটাকে জাস্ট যখন বানান করে লিখবে, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, পূরণবাচক হচ্ছে যেটা ওই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, ওই যে ধরো আমি যদি বলি ক্লাসে সে প্রথম হইছে, তাহলে তার পর্যায়টা বুঝাইছে। ক্লাসে সে পঞ্চম হইছে, তার মানে পঞ্চম তার পজিশনটা, পর্যায়টা বুঝাচ্ছে। তার মানে এই যে পর্যায়ক্রমে যেগুলো আসবে সেগুলো যাবে তোমার পূরণবাচক বা ক্রমবাচকে। তারিখবাচক যেইটা সেটা হচ্ছে পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এগুলো হচ্ছে তারিখবাচক। সো ওভারঅল এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দের ওভারঅল তোমার ক্লাস। ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু ভাইকে একটু আমাকে জানাও সবাই ক্লিয়ার? আচ্ছা, 80 যে ইস্যুটা ছিল, 80টা যদি তোমার লিখে প্রকাশ করে, ধরো 80কে যদি আমরা জাস্ট সংখ্যায় প্রকাশ করি তাহলে সেটা হবে অঙ্কবাচক, আর যদি সরিয়া তালব্যস্য রস্বীকার দিয়ে প্রকাশ করি তাহলে সেটা হবে গণনাবাচক। বুঝতে পারছি? দ্যাটস ইট। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে ভাইয়া, আজকে মোটামুটি আমরা ব্যাকরণের আলোচ্য বিষয় যুক্তবর্ণ, সংখ্যাবাচক শব্দ, তিনটাই ছোট ছোট টপিক, অত ডিটেলস কিছুই নাই এটার মধ্যে। জাস্ট ভাইয়া স্লাইডে যা রাখছি এগুলো একটু ফোকাস করো, এগুলো দেখো, আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো একটু ভালোভাবে পড়ো, আর যে বইটা তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে সেখান থেকে একটু প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ এই টপিকগুলোতে আর সমস্যা হওয়ার কথা না। কেমন? তো আজকে এ পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হচ্ছে যে বৃহস্পতিবারে হবে, আমার শিডিউলের বাহিরে ভাইয়ের পরীক্ষা থাকার কারণে ওই ক্লাসটা নিতে পারি না রবিবারে। সো বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় আমরা ইনশাল্লাহ বানানের উপরে ক্লাস নেব। বানানটা মোস্ট ইম্পর্টেন্ট, সো এটা তোমাদের এইচএসসিতেও ছিল, অ্যাডমিশনও লাগবে। কেমন? সো বানানের ওভারঅল একটা ক্লাসে আমরা বানানটা শেষ করব। সো সবাই ইনশাল্লাহ তোমার বৃহস্পতিবার আবার সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সুন্দর থাকি। আসসালামু আলাইকুম।